প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাহলে আমরা আজকে দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে টপিক 5, অফেন্স এগেনস্ট বা অফেন্সেস এফেক্টিং লাইফ। এটা হচ্ছে অফেন্স এগেনস্ট হিউম্যান বডি। তার মধ্যে আবার একটা সাব চ্যাপ্টার আছে, যে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ। মানে হিউম্যান বডির এগেনস্ট অপরাধের মধ্যে প্রথমে আছে হচ্ছে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, তারপরে মিসক্যারিয়েজ, তারপরে হার্ট, এইভাবে আরো কিছু সাব চ্যাপ্টার আছে। তো আমরা আজকে এটা পড়বো এবং শেষে 8 নম্বর টপিকে আছে হচ্ছে কিছু শর্ট নোট। মাত্র দুইটা টপিক আজকে পড়বো এবং আগামীকালকে 6 এবং 7 পড়লেই আগামী ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবারে দুইটা টপিক পড়লেই 8টা টপিক কমপ্লিট হয়ে যাবে। 5-এর 1-এ বলা হচ্ছে অপরাধমূলক নরহত্যা কি, মানে কালপেবল হোমিসাইড কি, নরহত্যা কখন খুন হয় এবং কখন খুন হয় না। তার মানে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার অ্যান্ড হোয়েন ইজ নট মার্ডার। আমাদের দুইটা সেকশন আলোচনা করতে হবে, 299 এবং 300। অপরাধমূলক, নিন্দনীয় বা দণ্ডনীয় নরহত্যা কালপেবল হোমিসাইড কি, এটার সংজ্ঞা আমরা পাবো কোথায়? দ্য পেনাল কোড 1860 এর 299 ধারার বিধান মতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, মানে ইন্টেনশন থাকবে মেরে ফেলার, মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। এখানে যে তিনটা পয়েন্ট আছে, এটা নরহত্যা অপরাধ, নরহত্যা তো বটে, এটার মধ্যে মার্ডারও থাকতে পারে। মানে কালপেবল হোমিসাইড মানে এর মধ্যে মার্ডার থাকতেও পারে, নাও থাকতে পারে, যেটা আমরা 300 ধারায় দেখব। তাহলে অপরাধমূলক নরহত্যা হতে হলে উপরোক্ত তিনটি উপাদানের অন্তত একটি বিদ্যমান থাকতে হবে। আবার কোনো অপরাধ খুন হিসেবে গণ্য হতে হলেও প্রথমে সেটিকে অপরাধমূলক নরহত্যার শর্তগুলো পূরণ করতে হবে, কারণ অপরাধমূলক নরহত্যা না হয়ে সেটা ডিরেক্ট খুন হতে পারে না। আর যদি এই তিনটি উপাদানের কোনো একটি উপাদান না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে অপরাধী বলবো না, অথবা সেটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স হতে পারে, বা সেটা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে, বা সেটা ন্যাচারাল ডেথ হতে পারে, অসুখে কেউ মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, সেরকম হতে পারে, বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে মারা গেল, সেটা হতে পারে। কিন্তু এই তিনটা যে কোনো একটি যদি উপাদানও থাকে, তাহলে সেই টাকা কালপেবল হোমিসাইড হবে। এবার আমরা 300 ধারায় যাব। 300 ধারার বিধানে আমরা দুইটি বিষয় দেখতে পাই। অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য হয়, কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, এবং যখন ইজ নট মার্ডার, মার্ডার নয়, এই দুইটা বিষয় আলোচনা করতে বলা হয়েছে প্রশ্নে। 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো নরহত্যা যদি একটিও ব্যতিক্রমের আওতায় না হয়, তবে তা খুন হিসেবে গণ্য হবে। অর্থাৎ 5টি কিন্তু ব্যতিক্রম আছে 300 ধারায়, যদি ব্যতিক্রমের মধ্যে চলে যায় তাহলে সেটা কালপেবল হোমিসাইড বা অন্য কিছু হবে। কিন্তু 5টি ব্যতিক্রমের একটা ব্যতিক্রমের ভেতরেও যদি না যায় ঘটনাটি, তাহলে সেইটি মার্ডারি হিসাবেই থেকে যাবে। পক্ষান্তরে কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের অন্তত একটিরও আওতাভুক্ত হয়, তবে তা খুন হিসেবে গণ্য হবে। মানে 5টির মধ্যে গেলে সেটা খুন হবে না, আর 5টির মধ্যে যদি না যায় তাহলে সেটা খুন হবে। তাহলে 5টি ব্যতিক্রম মনে রাখেন যে একটা ছাতার মতন। যদি বৃষ্টি শুরু হয়, তাহলে আপনার কাছে যদি ছাতা থাকে তাহলে আপনার গায়ে পানি পড়বে না, তার মানে সেটা মার্ডার হবে না। আর ছাতা যদি না থাকে, অর্থাৎ কালপেবল হোমিসাইডের যে 5টি ব্যতিক্রম সেটার আন্ডারে না আসে, ছাতার আন্ডারে আসার মতন, তার মানে 5টি ব্যতিক্রম হচ্ছে একটা সেফগার্ড ছাতার মতন। ছাতা যেমন বৃষ্টির হাত থেকে রক্ষা করে, তেমনি 5টি ব্যতিক্রম মার্ডার হওয়া থেকে কোনো ঘটনাটাকে রক্ষা করে। এভাবে মনে রাখবেন, আমব্রেলা হচ্ছে এই 5টি এক্সেপশনের মতন, যেটা মার্ডার হওয়া থেকে রক্ষা করে। 1 নম্বরে যেটা মার্ডার সেটা আমরা দেখে নিব। খুনের উপাদান মূলত 4টি। খুনের উপাদান 4টি, অর্থাৎ উপাদান সমূহের
অন্তত একটি উপাদান কোনো হত্যাকাণ্ডে বিদ্যমান থাকলে তা কোন হিসাবে গণ্য হবে? খুনের উপাদান চারটি নিম্নে আলোচনা করা হলো উদাহরণ সহ। এই চারটি উপাদান ভালোভাবে বুঝলে কোনটা খুন হবে বুঝতে পারা যাবে। প্রথমত, মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইন্টেনশন নিয়ে হত্যা। আমরা 299 ধারাতেও কিন্তু এই বিষয়টা দেখলাম। তার মানে 299 এবং 300-র মধ্যে অনেক ওভারল্যাপিং থাকতে পারে। উদাহরণস্বরূপ, চকে নিহত করার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে চক ফলে এর মৃত্যু হয়। খুন করেছে, তার মানে একজনকে নিহত করার উদ্দেশ্য নিয়ে গুলি করলো এবং মারা গেল। এটা তো খুবই সিম্পল একটা ঘটনা, যে ঘটনা বোঝাই যাচ্ছে যে এটা একটি মার্ডার। খুবই মারাত্মক, কিন্তু কোনো জটিলতা নাই, সিম্পল এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি একটি মার্ডার। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে। তাহলে আগেরটা ছিল ইন্টেনশন, এবার নলেজ। একটি করে ইংরেজি শব্দ আমি অ্যাড করে দিয়েছি পয়েন্ট মনে রাখার জন্য। প্রথমটা মনে রাখতে হবে ইন্টেনশন, দ্বিতীয়টা হচ্ছে নলেজ, মানে জেনে শুনে। উদাহরণস্বরূপ, জানে যে একটি রোগে ভুগছে। যে এক ভুগতেছে, যে একটি মাত্র আঘাতই তার মৃত্যু করতে পারে। তার মানে ক জানে যে এমন একটা রোগে ভুগছে যে একটি মাত্র আঘাত করলেই সে মারা যাবে। হয়তোবা বুকে কোনো পেসমেকার লাগানো আছে, বা তার শারীরিক অবস্থা ভালো না, তাকে হালকা আঘাত করলেই সে মারা যেতে পারে। তো এটা জানা সত্ত্বেও চকে দৈহিক আঘাত করার উদ্দেশ্যে তাকে আঘাত করে। এই আঘাতের ফলে মৃত্যুবরণ করে। মানে জানলাম আমি যে তার একটা রোগ আছে এবং তার হার্টে পেসমেকার লাগানো আছে, হার্টের উপরে একটা কিল ঘুষি মেরে মেরে ফেললো। সাধারণ ব্যক্তি যিনি সুস্থ, তিনি হয়তো বা মারা যেতেন না, কিন্তু যেহেতু অসুস্থ ব্যক্তি, জেনে আঘাত করলাম, তার মারা গেল। আবার যদি অন্যভাবে উদাহরণ দিই, এটা একটা ব্যক্তির তীব্র অ্যালার্জি আছে একটা খাবারে। তো যদি সে অ্যালার্জি যুক্ত খাবার তাকে খাইয়ে দেওয়া হয়, তাহলে এটার পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায়, তাকে ভুল বুঝে বা গোপনে, তাহলে সে ব্যক্তি মারা যেতে পারে। এটাও কিন্তু এর মধ্যে পড়বে। আবার অনেকের আছে কি, পারফিউম, একটা নির্দিষ্ট পারফিউমে সমস্যা, অ্যালার্জি হয়ে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়। বিশেষ করে অ্যাজমার রোগী যারা, তাদের এরকম সমস্যা থাকতে পারে। অনেকের গোলাপ ফুলের সেন্টে গন্ধ হয়। এই যে, গোলাপ ফুলের যে গন্ধ বা সেন্ট, এটাতেও অ্যালার্জি হয় এবং এখানেও তার শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যেতে পারে যদি ইনহেলার আশেপাশে না থাকে। তো মানুষের বিভিন্ন রোগ থাকতে পারে, সেই রোগটার বিষয়ে জেনে এবং কি করলে সে মারা যেতে পারে, যেটা স্বাভাবিকভাবে মনে হবে যে আমি কিছু করিনি, এমনি মারা গেছে। তো এই সুযোগটা নিয়েও যদি কেউ জেনে শুনে কাজটি করে, তাহলে অবশ্যই সেটা কি হবে? মার্ডার হবে। ক খুনের অপরাধে দোষী সাব্যস্ত হবে যদিও অনুরূপ আঘাত কোনো স্বাভাবিক স্বাস্থ্যসম্পন্ন লোকের প্রকৃতির নিয়মেই মৃত্যু ঘটাবার পক্ষে পর্যাপ্ত ছিল না। মানে স্বাভাবিক ব্যক্তিকে ওই আঘাতটা করলে মারা যেত না, কিন্তু এর যে এমন একটি রোগ রয়েছে, তা যদি এর জানা না থাকে এবং সে অবস্থায় এমন একটি আঘাত দেয় ফল যার ফলে স্বাভাবিক স্বাস্থ্যবান ব্যক্তির মৃত্যু ঘটতে পারে না বা ঘটবে না, তবে যদিও দৈহিক আঘাত দেওয়ার জন্য আঘাতটি দিয়েছে, তবুও সে খুনের জন্য দোষী সাব্যস্ত হবে না। তার মানে রোগ আছে এটা যদি না জেনে আঘাত করে, তা আমি তো তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করিনি, আমি তো জানতাম না তার রোগ আছে, এই অজুহাতটা নেওয়া যাবে। সেই ক্ষেত্রে সেটা আর মার্ডার হবে না। সেটা কি হবে? যদি না সে মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে অথবা যে আঘাতের ফলে প্রকৃতির স্বাভাবিক গতিতে মৃত্যু ঘটতে পারে, সে সে আঘাত দানের উদ্দেশ্যে আঘাতটি দিয়ে থাকে, তাহলে মৃত্যু হবে। মানে এই মৃত্যুটা মার্ডার হবে। কিন্তু না জেনে যদি আঘাত করে, তাহলে আর মার্ডার হবে না, তখন সেটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে। আমরা যখন ব্যতিক্রম পড়বো এর পাশাপাশি, তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। তৃতীয়ত হচ্ছে ইনজুরি, এমন শারীরিক আঘাত বা ইনজুরি যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটতে পারে। তাহলে এই ধরনের আঘাত যদি শিশু হয়, অসুস্থ হয়, সুস্থ হয়, যে কোনো ব্যক্তি মারা যেতে পারে, তাহলে সেটা ডেফিনেটলি মার্ডার হবে। উদাহরণ, উদ্দেশ্যমূলকভাবে চকে এমন একটি তরবারির কোপ
অথবা লাঠির আঘাত দেয় যা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাবার পক্ষে যথেষ্ট, ফলে এর মৃত্যু হয়। এক্ষেত্রে খুনের জন্য দোষী সাব্যস্ত হবে যদিও সে এর মৃত্যু ঘটাইতে চায় নাই। মানে আমার মেরে ফেলার উদ্দেশ্য নাই, কিন্তু তরবারি দিয়ে গলায় কোপ দিলাম, গলা নেমে চলে গেল। তরবারি দিয়ে আঘাত করে যদি শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় এবং তারপরে বলা হয় আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, আমি জাস্ট একটা আঘাত করেছি, তাহলে কি এই অজুহাত চলবে? চলবে না। কারণ আঘাতটা এরকম যে যে কোনো ব্যক্তি মারা যেতে পারে। সেক্ষেত্রে তার ইন্টেনশন থাকুক বা না থাকুক, এটা অবশ্যই মার্ডার হবে। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের বা ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, এমন একটা কাজ করলো যেটা যে কোনো ব্যক্তি মারা যেতে পারে। তো এরকম কাজের মাধ্যমে এক্ষেত্রে মৃত্যু ঘটাবার অভিপ্রায় অপরিহার্য নয়। মানে এখানে ইন্টেনশন থাকুক আর না থাকুক, ডেঞ্জারাস কাজ করেছে। উদাহরণ: ক, কোনো অজুহাত ব্যতীত জনতার প্রতি একটি গুলি ভর্তি কামান হতে গুলি বর্ষণ করে। এখানে কামান বলতে ক্যানন, যেখান থেকে মারাত্মক আগ্নেয়াস্ত্র একটা, এখান থেকে গুলি যদি বর্ষণ করে অনেকগুলো গুলি বের হয়ে চলে আসবে এবং জনতার একজনকে হত্যা করে। ক, খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে যদিও কোনো বিশেষ ব্যক্তিকে নিহত করার জন্য তার কোনরূপ পূর্ব পরিকল্পিত অভিসন্ধি ছিল না। অভিসন্ধি বলতে ইচ্ছা বা পরিকল্পনা। মনে করেন একজনের হাতে একটা কি আছে, গ্রেনেড আছে, ভিড়ের মধ্যে অনেকগুলো লোকজন আছে, সেখানে ছুড়ে মারলো। তো সেখানে 20 জনের মধ্যে 10 জন আহত হলো, 10 জন নিহত হলো। এখন সে যদি বলে যে এই যে 10 জন মারা গেছে, এই 10 জনকে মারার আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু মারার উদ্দেশ্য থাকুক আর না থাকুক, গ্রেনেড যে ছুড়ে মারলো এটা কিন্তু অনেক কি বিপজ্জনক একটা জিনিস। এই কারণেই এটা মার্ডারই হবে। তার মানে দেখেন, প্রথম প্রথমটাতে ইন্টেনশন থাকতে হবে মেরে ফেলার, দ্বিতীয়টাতে নলেজ থাকতে হবে রোগের বিষয়ে বা দুর্বলতা আছে ভিকটিমের, এই দুর্বলতার সুযোগ নিয়ে মেরে ফেলা। তৃতীয়ত, এমন আহ, কাজ করলাম যে স্বাভাবিকভাবে একটা মানুষ মেরে দিতে পারে। আর চতুর্থত, ডেঞ্জারাস কাজ করলাম, যেন মারার উদ্দেশ্য থাকুক আর না থাকুক এখানে কোনো বিষয় না। কারণ কাজটা এত ডেঞ্জারাস যে মানুষ মারা যেতে পারে, আমি এটা বুঝতে পারিনি, এরকম অজুহাত তখন চলবে না। আচ্ছা, এরপরে অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, অর্থাৎ হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। আমি ইংলিশটা রাখার চেষ্টা করেছি যেন, যেমন এই প্রশ্ন, এই লাইনটা যদি তুলে দিই, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, ব্যাখ্যা করুন, তখন আপনাকে এটা আলোচনা করতে হবে। ইংলিশটা দিলে ক্লিয়ার হবে অনেকটা, এই কারণে ইংলিশ কিছু টার্ম আমি ইউজ করেছি। এবং যারা বাংলায় পরীক্ষা দিবেন এইভাবে ইংলিশ ইউজ করলে নম্বর বেশি পাওয়ার কথা। মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম ভাই, লাইনে আসতে চাচ্ছেন? আপনি দ্রুত লাইনে আসেন। বাম দিকে মাইক আছে, মাইক অন করে লাইনে আসেন। মিউট আনমিউট লেখা আছে, সেখানে টাচ করেন। হ্যালো হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আপনি কি, স্যার আপনি যে এটা চতুর্থ এটা যেটা আসন্ন বিপজ্জনক কার্যের এই ইংরেজি এর উচ্চারণটা এবং স্যার এটা আমি ঠিক উচ্চারণটা আসলে কি হবে? ইমিএন, এটা স্যার হলো চতুর্থ যেটা আসন্ন বিপজ্জনক কার্যের ইংরেজি যে আহ, এটা আপনি মেনশন করছেন স্যার, এখানে আছে সেটার এটা উচ্চারণটা। এটা আপনি আপনি উচ্চারণ যদি করেন ইমিনেন্টলি হবে। আপনি কি উচ্চারণ করতে চাচ্ছেন এটা? হ্যাঁ, আমার কাছে ওরকম মনে বেঁধে আছে, ইমিএন্টলি নাকি? আপনি এটা এম একটা মনে করেন, যে হ্যাঁ। ইমিনেন্টলি, নেন্ট, ও, ইমিনেন্টলি। ইমিনেন্টলি, হ্যাঁ, ইমিনেন্টলি এভাবে উচ্চারণ করেন, হ্যাঁ দ্যাটস অল। ক্লিয়ার, ইমিনেন্টলি। হ্যাঁ, ইমিনেন্টলি এখন ডেঞ্জারাস অ্যাক্ট। তো স্যার এটা একটু আরেকটু এটা এই টপিকটা স্যার আরেকটু হলো ই করবেন আর কি, ক্লিয়ার করবেন প্লিজ। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একজন চতুর্থ। ব্যক্তিকে হত্যার আমার উদ্দেশ্য নাই। হ্যাঁ, হত্যার উদ্দেশ্য জি নাই, জি। কিন্তু আমি একটা হাতে গ্রেনেড নিয়ে তার দিকে ছুড়ে মারলাম। আমি তাকে মেরে ফেলবো না, কিন্তু একটা ডেঞ্জারাস কাজ করলাম।
তাহলে এইটা বলা হচ্ছে ইন্টেনশন থাকুক আর না জি। থাকুক, মারার উদ্দেশ্য থাকুক আর না থাকুক, কাজটা এমন যে খুবই ডেঞ্জারাস, আসন্ন বিপজ্জনক, মানে ইনস্ট্যান্টলি মানুষ মারা যাবে, তাহলে অবশ্যই কি হবে সেটা মার্ডারই হবে। জি। জি। মানে কাজের এখানে প্রকৃতি এমন যে মানুষ মারা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, জি আচ্ছা, স্যার, এবং আতাউর। কিন্তু তার লাস্টে আবার একটা কথা যোগ করা হচ্ছে, যদিও কোনো বিশেষ ব্যক্তিকে নিহত করার জন্য তার কোনো পূর্ব পরিকল্পিত অভিসন্ধি ছিল না, অভিপ্রায় আছে, কিন্তু তার যদিও কোনো বিশেষ ব্যক্তিকে নিহত করার জন্য তার কোনো পূর্ব পরিকল্পিত অভিসন্ধি ছিল না। হুম, সেটাই না, এখানে পূর্ব পরিকল্পনার সাথে তো ইন্টেনশনের কানেকশন আছে, তার মানে এখানে ইন্টেনশন বা প্ল্যানিং বা প্রি প্ল্যানিং বা ষড়যন্ত্র কোনো কিছুই নাই, হঠাৎ সে এই কাজটি করে ফেললো, সেক্ষেত্রেও সেটা মার্ডার হবে। মানে সে অজুহাত দিতে পারবে না যে আমার উদ্দেশ্য ছিল না তাকে মেরে মেরে ফেলার, কিন্তু আপনি কাজটা এত ডেঞ্জারাস করেছেন যে এটা জি, মার্ডারই ঠিক হবে। আছে। আচ্ছা আতাউর ভাই। জি, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আতাউর ভাই, লাইনে আছেন, কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা বলছিলাম ওই যে শব্দটা যে ইমিনেন্টলি ডেঞ্জারাস, এখানে অন্য যে শব্দগুলো আছে যেমন কজ ডেথ, তারপর হচ্ছে বডিলি ইনজুরি, মানে এক একটা বইতে এক এক শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এই শব্দটা একটু মানে জটিলই মনে হচ্ছে, যে বডিলি ইনজুরি ব্যবহার করা যাবে কিনা। এই যে এখানে তৃতীয়ত এমন শারীরিক আঘাত, তাহলে শারীরিক আঘাত বলতে বডিলি ইনজুরি, আমি একটা শব্দ ইউজ করেছি ইনজুরি, এখানে আঘাতটা শারীরিকই হবে, মানসিক আঘাত দিলে মানুষ মারা যেতে পারে, কিন্তু সেইটা তো মার্ডারের মধ্যে আসবে না। ঠিক আছে না, শারীরিক আঘাত দিয়ে তো মারতে হবে, তাই না? তা তো অবশ্যই। এই আর কারণে এই যে আর একটা এমন বিষয় হচ্ছে শারীরিক যে আঘাত, এমন এমন শারীরিক আঘাত, এই বডিলি ইনজুরি তো, আমি জাস্ট ইনজুরি শব্দটা নিয়েছি। আর একটা স্যার, বিষয় হচ্ছে আসসালামু সেটা আলাইকুম। হ্যাঁ, আতর ভাই শেষ করুক, তারপরে মাজিদ ভাইয়ের সাথে কথা বলছে, বলেন, দ্রুত বলেন। বলছি যে এই প্রথম হচ্ছে কালপাবল হোমিসাইডের এই প্রথম যেটা মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই এটা, আর হুম, 300 ধারার হচ্ছে প্রথম হচ্ছে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, এটা যেমন সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে উদাহরণ দেখে। হুম। এরকম কি এটার কোনো স্পেসিফিক মানে উদাহরণ আছে কিনা বোঝার মতো, যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে সেম একই শব্দ এই 300 ধারার প্রথম অংশ। এখানে উদাহরণ বিয়ার একটা যদি থেকে থাকে সেটাই, তাছাড়া ওই রকম করে বানাতে হবে, তাহলে হয়ে যাবে উদাহরণ। এখন 300 ধারাটা আসলে যেভাবে পেনাল কোডে উপস্থাপন করা হয়েছে এই কারণে জটিলতাটা তৈরি হয়। এখানে 300, 299 এবং 300 ধারা একটা ধারা যদি করা হতো তাহলে এই জটিলতা তৈরি হতো না। 299 এবং 300 আলাদা ধারা করার কারণে এই জটিলতা তৈরি হয়। অনেকে বলে আগে প্রশ্ন আসতো যে 299 এবং 300 ধারার মধ্যে পার্থক্য লিখুন, আসলে পার্থক্য তো হয় না। 300 ধারারই দুইটা বিষয় তো 300 ধারার মধ্যে আছে, মার্ডার আর কালপেবল হোমিসাইডের পার্থক্য 300 ধারাতেই থাকে। 299 ধারাতে শুধুমাত্র কি থাকে, কালপেবল হোমিসাইডের সংজ্ঞা থাকে, আর কালপেবল হোমিসাইডের ভেতরেই মার্ডারের অবস্থান। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, সরি, আব্দুল মাজিদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। আমার একটা প্রশ্ন এখানে জানার জন্য, যে 5টি ব্যতিক্রম সাপেক্ষে, হুম। অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটি ব্যতিক্রম অন্তর্ভুক্ত না হয়, কিন্তু হুম। স্যার আমরা ব্যতিক্রম এখানে পাচ্ছেন 4টা। কই, এখানে স্যার পাঁচটা, পাঁচটা ব্যতিক্রমে যে নিচে পড়বো। সেটা হলো চার, যখন খুন হবে না, কিন্তু চারটা যখন উপাদান, খুন হবে। আমাকে আগে বলতে দেন। ঠিক মার্ডার আছে, হওয়ার জন্য চারটা উপাদান আছে, আর মার্ডার না হওয়ার জন্য পাঁচটি ব্যতিক্রম আছে। বুঝছেন, কিন্তু উপরে স্যারের যে 5টি ব্যতিক্রমী আছে, যেটা খুন হিসাবে হবে, আরেকটা ব্যতিক্রম হয়েছে। আমি ব্যতিক্রম এখনো পড়িনি ভাই, এবার শুরু করছি পড়া। এই যে যেমন ব্যতিক্রম এক,
স্যার আমি হয়তো বা প্রশ্নটা ক্লিয়ার করতে পারি নাই বা আমি বুঝতেছি না। আপনি সেটা হলো বলেন, যে আবার বলেন, আমি বোঝার চেষ্টা করি। উপরে যে লেখা আছে 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোন হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের আওতাভুক্ত না হয় তবে তা খুন হিসাবে গণ্য হবে। কিন্তু আমরা ওইটারই নিচে যায় পয়েন্ট পড়লাম যে উপাদান হলো 4টা। এখানে আ- স্যার একটু আপনি 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 এবার মানে আমার কথা শোনেন জি এবং বোঝার চেষ্টা করেন। এখানে বলেছি যে 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের আওতায় না হয় তবে তা খুন হিসাবে গণ্য হবে। ঠিক আছে? তাহলে এটা জি খুন স্যার। হবে। আর তার পরের লাইন এসে বলছি পক্ষান্তরে, মানে অন্যদিকে, কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের অন্তত একটিরও আওতাভুক্ত হয় তবে তা খুন হিসাবে গণ্য হবে না। তো এই যে নীল হাইলাইটেড অংশটুকু খুন হিসাবে গণ্য হবে না, ওইটা এখনো পড়িনি। 5টা ব্যতিক্রম নিচে আছে। প্রথমে যেটা পড়লাম এটা খুনের উপাদান 4টি, অর্থাৎ 5টা ব্যতিক্রমের মধ্যে যদি না পড়ে, মনে করেন যে 2টা রুম আছে, কি আছে? 2টা রুম মনে আছে। করেন মনে করেন আপনার বাসায় 2টা রুম আছে। 2টা রুমের মধ্যে আপনারা এখন ফ্রেন্ড ফ্যামিলি মিলে 9 জন ব্যক্তি আছেন। 9 জনের মধ্যে 5 জন হচ্ছে মহিলা, 4 জন হচ্ছে পুরুষ। তো সিদ্ধান্ত হলো যে 5 জন মহিলা এক রুমে থাকবে এবং 4 জন পুরুষ এক রুমে থাকবে। এভাবে আমরা রাত্রি যাপন করব। ওকে, এতটুকু তো বুঝতে পেরেছেন? জি স্যার, আমরা 4টা তাহলে যদি পড়ছি। হ্যাঁ, তাহলে যদি আমি বলি যে যেই রুমে 4 জন আছে তারা সবাই পুরুষ, এ কথা বললে কি সঠিক হবে? যে রুমে 4 জন আছে। তারা সবাই পুরুষ। একটু আগেই তো আপনার রুমের উদাহরণ দিলাম। আপনারা 4 জনই তো একটা রুমে আছেন, পুরুষ যে জি 4 জন, তাই না? তাহলে জি আমি জি। যদি কথাটা এবার সিম্পল করি যে যেই রুমে পুরুষ আছেন, যেই রুমে 4 জন আছেন তারা সবাই তারা পুরুষ, সবাই এই কথাটা তো সঠিক হলো, তাই না? সঠিক হবে। জি তার মানে যেই ঘটনাতে এই একটু আগে প্রথমত, দ্বিতীয়ত, চতুর্থত 4টি উপাদান আছে সেগুলো হচ্ছে মার্ডার। যেই ঘটনার মধ্যে এই 4টি উপাদান আছে সেটা হচ্ছে মার্ডার। ঠিক ঠিক আছে কথা? জি স্যার। আমি কি এখনো বলেছি যে যে রুমে 5 জন আছে সেগুলো মহিলা? এই কথা বললাম একটু আগে? খালি না বলেছি পুরুষ। এটা এখন পড়বো। জি ঠিক আছে স্যার, আপনি থ্যাংক পাঁচ ইউ। আপনি 5টি ব্যতিক্রম খুঁজছেন, তো এবার 5টি ব্যতিক্রম করবো। মানে এতক্ষণ 4 জন পুরুষের গল্প শেষ, এবার 5 জন মহিলার গল্প শুরু হবে। মানে এক রুম শেষ হলো, আরেক রুমে চলে যাচ্ছে এবার। ক্লিয়ার হলো? জি স্যার, থ্যাংক ইউ। না না, অন্য কিছু জানতে চাচ্ছিলেন, বলেন। না না স্যার, আমার এটাই, এখন আমি ক্লিয়ার এটাই। হয়েছে। তার মানে এখানে আপনার 9টা জিনিস জানতে হচ্ছে। প্রথম হচ্ছে খুন হওয়ার জন্য 4টি উপাদান, আর খুন না হওয়ার জন্য 5টি ব্যতিক্রম। বাস। জি অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, আমরা অর্ধেক আলোচনা করেছি। প্রশ্নের মধ্যে দুইটাই জানতে চেয়েছে, কখন খুন কখন খুন নয়। তো কখন খুন সেটা আলোচনা ডান। এখন কখন খুন নয় এটা আমাকে আলোচনা শুরু করতে হবে এখন। এবং এইটা আলোচনা করার জন্য 5টি ব্যতিক্রম জানতে হবে। 5টি ব্যতিক্রমকে আমি ছাতা বলছি, যে ছাতার আন্ডারে আসলে গায়ে পানি আপনার ভিজবেন না, গায়ে পানি ঠেকবে না বা ভিজবেন না। সেক্ষেত্রে এই 5টি ব্যতিক্রমকে ছাতার সাথে তুলনা করলে আপনি ভিজবেন না, শুকনো থাকবেন, তার মানে এটা মার্ডার হবে না ঘটনাটা। এভাবে একটু সিমিলারিটি নিয়ে আসার চেষ্টা করছি। শামসুজ্জামান, লাইন আসবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি বলছিলাম যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবে যদি না দিয়ে 1 2 3 4 এইভাবে দিয়ে ভুল হবে কেন? কোনো সমস্যা নাই, আপনি রোমান সংখ্যাতে 1 2 3 4ও দিতে পারেন। আপনি বাংলাতে লিখলে ক খও দিতে পারেন, আবার 1 2 3 4ও দিতে পারেন। এখানে আমি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত কি কারণে দিয়েছি, বেয়ার একটা আছে সেই শব্দটাই আমি ইউজ করেছি। এক, দুই হচ্ছে এখানে দেখেন আমি এই যে যে টপিকের মধ্যে এক কথাটা উল্লেখ করেছি, আছে না? জি স্যার, জি স্যার। তো যেহেতু আমি মূল যে টপিক সেখানে এক দিচ্ছি, তারপরে আবার নিচে আবার এই বা এখানে আবার 2 দিচ্ছি। তো 1 2 আমি উল্লেখ করেছি, তো 1 2 এর আন্ডারে আবার কিভাবে 1 2 3 লিখবো? তাহলে আপনি রোমান সংখ্যার 1 2 3 ইউজ করতে পারেন।
বা ক ঠিক খ আছে? গ ইউজ করা যায়, ক খ গ ইউজ করা যায় স্যার। ক খ গ ইউজ করতে পারেন, কিন্তু ক খ গ ইউজ না করাই ভালো এখানে। ঠিক আছে, আপনি জান। ব্যবহার করতে পারেন রোমান সংখ্যার 1 2 3 4। তো প্রথমত, দ্বিতীয়ত, চতুর্থ তো এটা ইউজ করলে আশা করি আরো ভালো হবে। কারণ বেয়ার একটা ঠিক আছে, এভাবে আছে বলে আমি সেটাকেই একটু তুলে ধরার চেষ্টা করছি, এই ল্যাঙ্গুয়েজ আছে বলে। এটা পরিবর্তন করলে আহামরি খুব একটা ক্ষতি হবে না। আপনি সঠিক লিখতে পারলে ভালো নম্বর পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এবার আমরা পড়বো যে কোনটা মার্ডার না। এবার এই যে উপরে আব্দুল মাজিদ ভাই যেটা প্রশ্ন করছিলেন সেটা আবার এখানে রিপিট করেছি। কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের অন্তত একটির আওতাভুক্ত হয়, মানে 5টি ব্যতিক্রম, তবে তা খুন হিসেবে গণ্য হবে না। ব্যতিক্রমের মধ্যে আসলেই খুন হবে না। সেটা কি হতে পারে? কালপেবল হোমিসাইড হতে পারে, এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স হতে পারে, বা অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু খুন হবে না। কারণ এটা নট মার্ডার। এটা আমরা কি পয়েন্ট করছি? নট মার্ডার। মার্ডার হবে না, অন্য কি হবে সেটা পরের বিষয়। প্রথমত, এই 5টি ব্যতিক্রমের মধ্যে থাকলে আপনি কি হবেন না? মার্ডার হবেন না। অর্থাৎ বৃষ্টি হচ্ছে, আপনি যদি বাসার ভিতরে থাকেন, ছাতার ভিতরে থাকেন, অন্তত আপনি পুরোটা ভিজবেন না, মানে মার্ডার হবেন না। তবে তা অপরাধমূলক নরহত্যা হবে। 5টি ব্যতিক্রম উদাহরণস্বরূপ আলোচনা করা হলো। ব্যতিক্রম 1, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। হঠাৎ কেউ যদি খুব কাউকে খেপিয়ে দেয়, আমরা উত্তেজিত হয়ে যাই, খেপিয়ে দেয়, এবং সেটা এমন ভাবে খেপিয়ে দিল যে, যেমন গত ক্লাসে আমি বলছিলাম চুল কাটাতে গিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে আমার। আমাকে কথা দিয়ে নাপিত চলে গেছে। আমার 1 ঘন্টা ওয়েটিং করার পরেও আমি যে পাইনি, আমাকে অন্য সেলুনে যেতে হয়েছে। তো খারাপ লাগলো, একটু রাগও হলো, কিন্তু কন্ট্রোল করলাম। তার মানে তার কাজের দ্বারা আমি কি হলাম? প্রভোক্ট হলাম, উত্তেজিত হয়েছি, কিন্তু সামান্য, এবং সেটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি। এটা কি গুরুতর না? আর যদি গুরুতর কাজ করে ফেলতো, নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলতাম, তাহলে কি করতাম? হয়তো বিকেল আবার যেতাম, যে তাকে মারধর করতাম, অথবা তার দোকান ভাঙচুর করতাম। তাহলে এটা কি হয়ে যেত? গুরুতর এবং সাডেন প্রভোকেশন হয়ে যেত। তো যেহেতু শিক্ষক হিসাবে শিক্ষকতা করছি আপনাদের, আবার অ্যাডভোকেট, সচেতন ব্যক্তি, তো এই সামান্য বিষয়কে কেন্দ্র করে তো আমি এতটা উত্তেজিত হয়ে গেলে হবে না। তো এটা এই কারণে বললাম যে উত্তেজনা আসুক, কিন্তু আপনি সেটা কতটা গুরুতর সেটা দেখতে হবে। আমার কাজ হলো সামান্য, সামান্য কথাকে কেন্দ্র করে বড় কাজ যদি করে ফেলা হয়, তাহলে তার হবে না। যদি ঘটনা বড় হয়, তাহলে বড় ঘটনা হতে পারে, তার ফলাফল বড় হতে পারে। তাহলে এর ফলে উত্তেজনা প্রদানকারী বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা করলে তা খুন নয়। মানে একজনকে আরেকজন এমন খেপিয়ে দিয়েছে যে উল্টো খেপে যে ওই ব্যক্তিকে আঘাত করে মেরে ফেললো, অথবা আহ হয়তোবা তার আশেপাশে অন্য কোনো একজনকে মারতে গিয়ে আরেকজনও মারা যেতে পারে, তারপরেও সেটা মার্ডার হবে না, কি হবে? কালপেবল হোমিসাইড হবে, বরং সেটা অপরাধমূলক নরহত্যা হবে। এখানে আপনারা লিখে রাখতে পারেন একটা কথা, যে কোল্ড ব্লাডেড মার্ডার। কোল্ড ব্লাডেড মার্ডার বাংলা কি? ঠান্ডা মাথায় খুন। তো কোল্ড ব্লাডেড মার্ডার বা ঠান্ডা মাথায় খুন হয়। আপনি যখন উত্তেজিত হয়ে যাবেন, তখন তো মাথা ঠান্ডা থাকে না, গরম হয়ে যায়। মানে ব্লাড আপনার কি হয়ে যায়? হট হয়ে যায়, গরম হয়ে যায়। তো আপনি যখন মাথা গরম নিয়ে কোনো ঘটনা ঘটাবেন, তখন মানে আপনার তো মাথাটা নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কোনো কাজ করে ফেলেছেন, পরে আপনার নিশ্চয়ই অনুশোচনা হবে। তবে শর্ত থাকে যে, এখানে আবার ব্যতিক্রম 1-এর মধ্যে আবার 3টা শর্ত ঢুকিয়ে দিয়েছে, যে হ্যাঁ, আপনি উত্তেজিত হলেন, উত্তেজিত হয়ে একজনকে মেরে ফেললেন, সেটা মার্ডার হবে না তখনই যখন এই 3টা শর্ত পূরণ করবে। তার মানে ব্যতিক্রম 1-এর সুবিধা নিতে হলে আবার 3টা শর্ত ফিল আপ করতে হবে। প্রথমত, নিজেই নিজেকে উত্তেজনা প্রদান করা যাবে না। তার মানে একজন ব্যক্তি জানে যে আমি এই ঔষধটা যদি সেবন করি, তাহলে আমি এত উত্তেজিত হয়ে যাব যে উত্তেজনার ফলে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, আমি সামনে যাকে পাবো তাকেই মেরে ফেলবো। তো ওই সময় যদি সে ওই ধরনের কোনো ড্রাগ বা ঔষধ সেবন করে, এবং করার ফলে যদি কাউকে মেরে ফেলে, তাহলে সেটা কি হবে? এই ব্যতিক্রমের ভেতরে এসেও আবার বাইরে চলে যাবে।
তখন সেটা কি হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। তার মানে আদালতের ভেতরে ম্যাজিস্ট্রেট বলল, বিচারক বলল যে আপনি তো সব মিথ্যা কথা বলছেন, আপনার সাক্ষীর একটাও বিশ্বাস করি না। এবার সাক্ষী যদি ক্ষেপে যে ওই বিচারককে মেরে ফেলে আদালতের মধ্যেই, তাহলে এইটা অবশ্যই মার্ডার হবে। যদিও সেটা গুরুতর, যে সবার সামনে আমাকে মিথ্যাবাদী বললো অনেক বড় নেতা হয়তোবা, সে বিচারককে মেরে ফেললো, বা এরকম আইনানুগ কাজ করছে। একজন অ্যাডভোকেট বলছে যে আপনি তো বিচারা করার সময় অনেক কিছু বলে অ্যাডভোকেট, তো অ্যাডভোকেটকে যদি ওই আদালতের মধ্যে জেরা করা অবস্থায় মেরে ফেলে, অথবা পুলিশ অ্যারেস্ট করতে গেছে পুলিশকে উল্টো মেরে ফেলে যদি, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে শর্ত এটার বাইরে চলে যাবে। তাই ব্যতিক্রমের ভেতরে এসেও দ্বিতীয় শর্ত পূরণ না করায় বাইরে চলে যাবে, তাই এটাও কি হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। এর অর্থ হচ্ছে আমাকে মারতে আসছিল, আমি আটকিয়েছি। আবার উদাহরণ দিই, মনে করেন আমার বন্ধু নাম রানা, তো রানা আমাকে মারতে আসছে, কোনো কারণে শত্রু হয়ে গেছে, রানা আমাকে মারতে আসছে, এখন আমি রানাকে আটকিয়েছি। মারতে আসলে আমি তো আটকাবোই, কেন আটকাবো, সেলফ ডিফেন্স। এবার আমি রানাকে আটকানোর কারণে, রানা কিন্তু শুরু করেছিল, রানা আমাকে মারতে আসছে, আমি রানাকে আটকিয়েছি বা রানাকে জাপটে ধরেছি, তাই রানা খেপে গেছে, এবার রানা আমাকে মেরে ফেললো। তাহলে এটা মার্ডার হবে, কারণ আমি রানাকে আটকিয়েছি এই কারণে সে উত্তেজিত হয়েছে, কিন্তু আটকিয়েছি কেন, সেলফ ডিফেন্সের কারণে। তার মানে যে হত্যাটা করলো সেই কিন্তু শুরুটা করেছিল। ওই যে একটা উদাহরণ আছে, একটু পরে আমরা পড়বো, যে নাক টানতে গেলাম বা চড় মারতে গেলাম, রেগে গেল, রেগে গিয়ে আটকাতে গেল, ওই নাক টানতে গিয়ে হয়তো বা আটকিয়েছে, আটকানোর কারণে রেগে গেছে, রেগে গিয়ে খুন করে ফেলেছে, তখন সেটা খুনই হবে। আশা করি এক ব্যতিক্রমে তিনটা শর্ত বুঝতে পেরেছেন। এবার আমরা একটা ব্যাখ্যা পড়ব। উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা তা একটি ঘটনাগত বিষয়, অর্থাৎ ফ্যাক্ট দেখতে হবে, ঘটনাটা বিশ্লেষণ করতে হবে, যে এই যে উত্তেজনাটি দিল সেটা গুরুতর কিনা। এখন এখানে পাঁচটি উদাহরণ আছে, পাঁচটি উদাহরণ আমরা পড়লে, পাঁচটি ছয়টি উদাহরণ আছে, তাহলে বোঝা যাবে যে এইটা খুন না কালপেবল হোমিসাইড। এ বি কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত বি এর শিশুকে হত্যা করে। বি উত্তেজনা দিল, বি কে না মেরে শিশুকে মেরে ফেললো, এটি খুন হবে, কেননা উত্তেজনাটি শিশুটি কর্তৃক দেওয়া হয়নি, কিংবা হত্যাটি ভুল বা দুর্ঘটনা বশত হয়নি। তার মানে এখানে ওই বিয়ের কোলে শিশু ছিল এরকম বলা নাই, অর্থাৎ বি উত্তেজনা দিয়েছে, এবার তার মনে এত এর ক্ষোভ হয়েছে যে বি কে না মেরে তার শিশুকে মেরে তাকে আমি শিক্ষা দেব। তার মানে প্রতিশোধ পরায়ণ হয়ে কাজটি করেছে, যেটা খুবই অন্যায় করেছে, এই কারণে এটা কি হবে, খুন হবে। কারণ হয়তোবা বিয়ের শিশু আশেপাশে ছিল, এটা যদি এরকম বলা থাকতো বি কে আঘাত করতে গিয়ে শিশুকে আঘাত লেগেছে, তাহলে সেটা কালপেবল হোমিসাইড হতো, কিন্তু এখানে কিন্তু তা বলেনি। বি কে না মেরে সে উল্টো এটা এখানে সে একটা ইনস্ট্যান্ট খুবই একটা ক্রিমিনাল ডিসিশন নিয়েছে যে বি কে না মেরে তার শিশুকে মারবো, তাহলে এখানে তার ইন্টেনশনই হচ্ছে শিশুকে মারার, এই কারণে এটা খুন হবে। এ ওয়াই কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত ওয়াই কে গুলি করে, এর ফলে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওয়াই কে গুলি করলো, লাগলো জেড কে, যেহেতু জেড কে হত্যার কোনো অভিপ্রায় এর ছিল না, কিংবা তার জানা ছিল না যে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 300 ধারার উদাহরণ পড়ছিলাম ব্যতিক্রম একের। তো নম্বর উদাহরণে দেখছি যে এখানেও গুরুতর ও আকস্মিক উত্তেজনা আছে, তারপরেও এটা কি হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, এটা কালপেবল হোমিসাইড হচ্ছে না। কেন খুন হচ্ছে, কারণ যে উত্তেজনা দিল তাকে খুন না করে সে নিজেকে কন্ট্রোল করলো, মাথাটা স্থির করে সে মনের মধ্যে ক্রিমিনাল একটা ইন্টেনশন নিয়ে এসে এই বিয়ের শিশুকে হত্যা করলো। এই কারণে এটা কালপেবল হোমিসাইড না হয়ে মার্ডার হয়ে যাচ্ছে। নম্বরে এখানে গুরুতর আকস্মিক উত্তেজনা আছে, এই উত্তেজনায় একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে গুলি লাগলো, এবং জেড কে মারার যেহেতু ইন্টেনশন ছিল না, তাই এইটা খুন নয়, কালপেবল হোমিসাইড। নম্বর, জেড আইনানুগ উপায়ে এ কে
গ্রেপ্তার করার ফলে উত্তেজিত হয়ে জেডকে হত্যা করে, তাহলে এখানে জেড একজন পুলিশ, এই পুলিশ এ কে গ্রেপ্তার করেছে, তাই রেগে গিয়ে উত্তেজিত হয়ে জেডকে হত্যা করেছে। তার মানে গ্রেপ্তার করতে আসলো আর হত্যা করলাম, গ্রেপ্তার করতে আসছিল, তার মানে এখানে দ্বিতীয় যে শর্ত বলা ছিল না, আইনানুগ কাজ, গ্রেপ্তার করা তো পুলিশের কাজ, গ্রেপ্তার করবেই, হয়তো বা ওয়ারেন্ট আছে বা সন্দেহবশত এটি খুন হয়ে যাবে, কারণ উত্তেজনাটি আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হয়েছে। ক একজন সাক্ষী হিসাবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত। খ বলেন যে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বলছেন তিনি ক এর সাক্ষ্যের এক শব্দ বিশ্বাস করেন না। অর্থাৎ এজলাসে বলছে আপনি এটা কি বলছেন, আপনার একটাও তো বিশ্বাসযোগ্য না, আপনি তো সবই মিথ্যা কথা বলছেন, এবং আপনি তো শপথ পাঠ করে যাহা বলিব সত্য বলিব বলার পরেও আপনি মিথ্যা বলছেন। তো এই ধরনের যদি কথা বলার কারণে উস্কানি বোধ করে ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয় এবং ওই ম্যাজিস্ট্রেটকে যদি খুন করে ফেলে, মানে হত্যা করে ফেলে, তাহলে সেটা অবশ্যই কি হবে, খুন হবে। কারণ ম্যাজিস্ট্রেট যেটা বলেছে বিচার কার্যে, তার যদি মনে হয় যে এটা মিথ্যা বলছে, তিনি এটা মন্তব্য করতেই পারেন, তার মানে এটা আইনানুগ কাজ। ক খ এর নাক টেনে ধরার চেষ্টা করে, তাহলে নাক টেনে ধরলে ক কে উক্ত কাজ হতে বিরত রাখার জন্য খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ক কে পাকড়াও বা আটক করে, যেটা উদাহরণ আমি দিচ্ছিলাম। তো এখানে নিজেকে নিজের নাক টেনে ধরছে, সেটা যদি আমি সেটা আটকানোর জন্য আরেকজনকে যদি জাপটে ধরে, সেক্ষেত্রে ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খকে যদি হত্যা করে, তাহলে যে প্রথমে নাক টানতে শুরু করেছিল সেই আবার হত্যা করে দিল, তার মানে সেই শুরু করেছিল, সেই আবার শেষ করলো, তার মানে এখানে এটি খুন হবে। কারণ 1 নম্বর ব্যতিক্রমের 3 নম্বর যে শর্ত সেইটার কিন্তু ফিল আপ করতে পারছে না এই উদাহরণটা, কেননা আকস্মিক উত্তেজনাটি আত্মহত আত্মরক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। কারণ যে ক্ষেপে গেল সে তো নিজেই প্রথমে নাক ধরতে গিয়েছিল, তাই তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে আত্মরক্ষার অধিকার হিসেবে। তাই এই আত্মরক্ষাটা তার ভালো লাগেনি, তাই এই আত্মরক্ষা কেন করলো, আমাকে কেন জাপটে ধরলো, তাই উল্টো তাকে মেরে ফেললো। তাই এটা কি হবে, খুন হবে। কমন সেন্স খাটালেও কিন্তু অনেক সময় বোঝা যায়। জেড বি কে আঘাত করলো, ফলে বি ক্রোধোদ্দীপ্ত হয়ে পড়লো, এবং আগন্তুক মানে স্ট্রেঞ্জার এই এ বি এর মাঝখানে এ ঢুকে পড়লো। এ উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে বি এর হাতে একটি ছোরা দিয়ে তাকে সহযোগিতা করলো। এখন জেড আর বি এর মধ্যে ঝামেলা চলছে, মাঝখান থেকে এ একটু হয়তো বা পাশে দিয়ে যাচ্ছিল বা লক্ষ্য করলো যে তার কাছে একটা ছোরা ছিল, একটা ধারালো অস্ত্র ছিল, সেইটা বা একটা পিস্তল ছিল, এ সেটা বের করে বি এর হাতে দিয়ে দিল, এবং বি সেটা ব্যবহার করে জেড কে মেরে ফেললো। এখন জেড আর বি ঠিকই মারামারি করছিল, সেখানে আগুন ধরে আছে মনে করেন, এখন এ এসে আগুনে ঘি ঢেলে দিল, মানে সেই ঝামেলাটা আরো বড় করে দিল এবং একটা হত্যাকাণ্ডের সৃষ্টি হলো। তাহলে এই হত্যাকাণ্ড সৃষ্টির জন্য এই বেশি দায়ী। সে যদি সেই অস্ত্রটা না দিত, তাহলে হয়তোবা হাতাহাতি হতো, হত্যা তো হতো না। তাহলে ছোরাটি দিয়ে বি জেড কে হত্যা করলো। এক্ষেত্রে যদিও দুজনই জেড কে হত্যায় অংশগ্রহণ করলো, কিভাবে, এ ছোরা দিয়ে এবং বি হয়তোবা ছোরা দিয়ে আঘাত করে, তবু তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। বি দণ্ডনীয় নরহত্যার জন্য, ও এ খুনের অপরাধে দোষী। কেন এ খুনের অপরাধে দোষী? কারণ এ কেন চাকু ধরাই দিল, ছোরা ধরাই দিল, ধারালো অস্ত্র ধরাই দিল, বা একটা রিভলভার বা পিস্তল ধরাই দিল? এ ধরাই দিল, সে আসলে জেডকে মারতে চায়, সে এ চাচ্ছিল জেড মারা যাক, তার মানে এ কে খুন করার, জেড কে খুন করার ইচ্ছা ছিল এর, কোনো পূর্ব শত্রুতা ছিল হয়তোবা, তাই এই সুযোগটা সে কাজে লাগানোর চেষ্টা করেছে। তাই এ যেহেতু খুনের জন্য প্ররোচনা দিল, তাই এ খুনের অপরাধে কি হবে, অপরাধী হবে। কারণ খুনের সহযোগিতা করা, তার মানে এর জন্য 302 এর সাথে 109 অ্যাড হবে, আর বি এর জন্য কত অ্যাড হবে, 304, কালপেবল হোমিসাইডের
শাস্তি দেওয়া আছে 304-এ, তাহলে বি এর জন্য 304, এ এর জন্য হচ্ছে আপনারা এখানে নিচে লিখে নেন, বি এর নিচে লিখে নেন। এটা প্রবলেমেটিক প্রশ্ন দিলে কত ধারায় শাস্তি হবে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তো তা এখানে বি এর নিচে লিখে নেন, এই যে বি এর নিচে লিখে নেন হচ্ছে 304, 304 ধারা এর চার্জ গঠন হবে এবং সাজা হবে। আর এ এর জন্য লিখে নেন হচ্ছে, এখানে লিখেন 302 এবং এর সাথে হবে 109, 302 109। তার মানে এখানে এর সাজাই বেশি হবে, বরং বি এর হাতে জেড মারা গেল কিন্তু বি এর সাজাই কম হবে। আবার এখানে আপনারা আরেকটা বিষয় নিতে পারেন, ধারা 38, ধারা 38টা এখানে একটু লিখে রাখেন, দোষী হবের পাশে ধারা 38, ধারা 38টা একটু পড়ে নেবেন। এই প্রশ্নের উত্তর করতে গিয়ে যদি এই ধারাগুলো নিয়ে আসেন খুবই চমৎকার হয়। 300 ধারা আসবে, তারপরে 304 ধারা আসবে, 302, 109 এবং 38 ধারা, অনেকগুলো ধারার সমন্বয়ে এই সিদ্ধান্তটা হচ্ছে। এতগুলো ধারা যদি নিয়ে আসতে পারেন আপনার বাস্তবে অনেক হেল্প হবে এই ঘটনাগুলোকে উপলব্ধি করতে। সেক্ষেত্রে বাদী পক্ষ হোক বা প্রসিকিউশন পক্ষ হোক, ভিকটিম পক্ষ হোক বা আসামি বা অ্যাকিউজড পক্ষ হোক, আপনি উভয় পক্ষে ভালো মামলা পরিচালনা করতে পারবেন। তার মানে ভালো অ্যাডভোকেট হিসেবে নিজেকে তৈরি করতে হলে কানেকশন তৈরি করতে জানতে হবে আপনাকে। এই সবগুলো সেকশন থেকেই প্রশ্ন টার্গেট করে আসতে পারে, সবগুলো সেকশনে উল্লেখ করার দরকার নেই, কিন্তু আপনার মনে রাখতে সমস্যা নেই। যদি মনে রেখে যদি বুঝতে পারেন আপনি উল্লেখ করলেন, তাহলে আপনার উত্তরটা আরো চমৎকার হয়ে গেল। এবার আমরা চলে যাব ব্যতিক্রম 2, দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। আমরা গত ক্লাসে পড়েছিলাম 99 ধারা, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কন্ট্রোল বা লিমিটেশনস দেওয়া আছে 99 সেকশন। এক্সিডিং দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যতটুকু আঘাত করা দরকার তার থেকে বেশি করলাম, একবার গুলি করার দরকার দুইবার গুলি করলাম, তাহলে সরল বিশ্বাসে হত্যা করলে তা খুন নয় বরং অপরাধমূলক নরহত্যা। আচ্ছা, একজন মারতে আসলো, একটা আঘাত করলাম, দেখছি আবার তেড়ে আসছে, আমি আরো একটা আঘাত করে তাকে মেরেই ফেললাম, সেক্ষেত্রে এটা হয়তো বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স হয়ে যাবে। কিন্তু যদি প্রমাণ করতে না পারা যায় যে এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সে করেছে, সেই ক্ষেত্রে ব্যতিক্রম 2 এর আন্ডারও চলে আসতে পারে, তখন মার্ডার না হয়ে কালপেবল হোমিসাইড হবে। দেখেন সামান্য সূক্ষ্ম পার্থক্য, যে কাজটুকু করলে আমার প্রাইভেট ডিফেন্স হয়ে যেত সেই কাজটুকু না করে আমি একটু বেশি করলাম। এখানে লিখে রাখবেন হচ্ছে বারবার আঘাত বা একাধিকবার আঘাত, লিখে রাখেন বারবার আঘাত বা একাধিকবার আঘাত, রিপিটেটিং অ্যাকশন বা রিপিটেড অ্যাকশন, লিখে রাখেন রিপিটেড অ্যাকশন। রিপিটেড অ্যাকশন বলতে আমি একটা বাঁশের লাঠি হাতে আছে, একজন আমাকে মারতে আসছে, আমি তাকে বাঁশের লাঠি দিয়ে একবার আঘাত করলাম, মাথাতে আঘাত লাগুক আর গায়ে আঘাত লাগুক, একটাই যদি আঘাত করি তাহলে এটা কিন্তু রিপিটেড অ্যাকশন না, মানে একবার আঘাত করলাম একবারই শেষ। কিন্তু যদি একবার দুইবার তিনবার আঘাত করি, যদি দুইবার আঘাত করি তিনবার বা চারবার, মানে বারবার যদি আঘাত করি একাধিকবার আঘাত করি, তাহলে এটা হচ্ছে রিপিটেড অ্যাকশন। যদি রিপিটেড অ্যাকশন থাকে তার মানে আমার উদ্দেশ্য একটা মেরে সে পড়ে গেলেও আমার কিন্তু রাগ থামেনি, আমি তাকে মারতে আসি, মারতে মারতে তাকে মেরেই ফেললাম, তাহলে কিন্তু এইটা আর ব্যতিক্রম 2 এর ভেতরে থাকবে না, কারণ এটা মানে সরি ব্যতিক্রম 2 এর মধ্যে চলে আসবে, সেটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকবে না। কারণ একাধিকবার আঘাত করলে আমি জানি সে মারা যাবে, তারপরও আঘাত করতেই আসি নিজেকে কন্ট্রোল করছে না, তাহলে সেটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স হবে না। তার মানে আসামি খালাস পাবে না ঠিকই, কিন্তু এটা আবার মার্ডারও হবে না, এটা তখন ব্যতিক্রম 2 এর আন্ডারে চলে আসবে। আমি হ্যাঁ রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অ্যাপ্লাই করেছি, সে আমাকে মারতে আসলো কেন, কিন্তু আমি একটু অতিরিক্ত করে ফেলেছি, তাই ব্যতিক্রম 2 এর আন্ডারে এটা কালপেবল হোমিসাইড হিসাবে 304 ধারায় সাজা হবে। এখানে ব্র্যাকেটে লিখে রাখেন 304, কিন্তু এটা 302 এ মার্ডার হবে না। ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা করলে তা খুন নয় বরং অপরাধমূলক নরহত্যা হবে। এখানে আপনারা একটু লিখে রাখতে পারেন এনকাউন্টার, আমরা সিনেমা দেখলে এই শব্দটা খুবই পাই, এনকাউন্টার। আরো একটা শব্দ আছে ক্রস ফায়ার। তো কিছু সবার মধ্যে আছে তা না, কিছু মানে ম্যাল প্র্যাকটিস আছে, খারাপ প্র্যাকটিস আছে প্রশাসনের।
যে এই আমরা সিনেমার উদাহরণ দিই। সিনেমার মধ্যে আছে যে আমরা দেখি যে সিনেমাতে দেখা যায় যে একজন পুলিশ অফিসার বা একজন প্রশাসনিক কর্মকর্তা তার ক্ষমতার অপব্যবহার করে একজন আসামিকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে এনকাউন্টারের নাম দিচ্ছে, বা তার গায়ে গুলি করে মেরে ফেললো, গুলি এমন জায়গায় করলো যে মারাই যাবে, বা মাথায় গুলি করে মেরে ফেললো, বা বুকে গুলি করে মেরে ফেললো। কিন্তু পুলিশের কর্তব্য ছিল পায়ে গুলি করা, যেন সে দৌড়ে পালিয়ে না যেতে পারে, পালানো আটকানোর জন্য গুলি করতে হবে। তারপরেও নিয়ম আছে, প্রথমে আগে ফাঁকা আকাশের দিকে ফায়ার করতে হবে, তাকে ভয় দেখানোর জন্য ওয়ার্নিং দিতে হবে যে হ্যান্ডস আপ, স্টপ দেয়ার, সেখানে থেমে যাও, পালানোর চেষ্টা করবেন না, এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। তারপরেও পালালে হয়তো বা উপরে গুলি করতে হবে, তারপরে পায়ে গুলি করার চেষ্টা করতে হবে। শরীরে গুলি করার পারমিশন কিন্তু দেয়নি। কিন্তু তারা বলবে যে আমাকে উল্টো করে গুলি করছিল, যেহেতু গুলি করছিল আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে গুলি করে মেরে ফেলছে। তো এটাকে আমরা কি বলি? এনকাউন্টার বা ক্রস ফায়ার। সিনেমা দেখে দেখে শেখা, বাস্তবের উদাহরণ দিচ্ছি না। তো ক্রস ফায়ার বা এনকাউন্টার যদি হয়, এই ব্যতিক্রম 3-এর মধ্যে পড়বে এটা। এটা মার্ডার হবে না, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। 304 ধারা লিখে রাখেন। কেন ধারা লিখে রাখতে বলছি? যদি এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন পরীক্ষায় দিই আমি, বা বার কাউন্সিলে আসে, এই উদাহরণ তুলে দিলে আপনাকে এই ধারা উল্লেখ করে উত্তর করতে হবে। তাই 300 ধারার সাথে কত ধারায় সাজা হবে এটা বলতে হবে। সাজার ধারা উল্লেখ করে দিলে ভালো হবে। কামরুল হাসান। হুম, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে ভাই, ইনকাউন্টার হলে তো কোনো অপরাধী হবে না তার ক্ষেত্রে। কে বলেছে আপনাকে? এনকাউন্টার একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এক্সট্রা কিন্তু জুডিশিয়াল সেক্ষেত্রে কিলিং কি পুলিশের কি এটা, সেই জন্য অপরাধ, বলেন। পুলিশের কি সেই জন্য অপরাধ হয়? আমরা তো কই দেখি না। এনকাউন্টার বলে তো ওরা চালাই দেয়। ওসি প্রদীপ নাম শুনেছেন? জি, ওসি প্রদীপের ক্ষেত্রে হয়েছে। কিন্তু হয়েছে, কিন্তু কি? কিন্তু ওই যে ম্যাক্সিমাম যে এনকাউন্টার যে যে এই বন্দুক যুদ্ধে নিহত বা অমুক সমুক এরা যে নাটকগুলা করে, এগুলা তো সবই। হ্যাঁ, না, আমি আপনি যেটা বলছেন অলরেডি সেটা আমি বলে দিয়েছি, বলেছি কিনা? এবং বলতে গিয়ে নিজেকে কন্ট্রোল করে সিনেমার উদাহরণে চলে গেলাম। যেটা আইন আমি সেটা জি, পড়াচ্ছি, বাস্তবতা আবার একটু ভিন্ন জিনিস। আইনে আছে, জি, ঠিক আছে। এখন যদি ন্যায়ভাবে কাজ করা হয়, এনকাউন্টার বা আপনার ক্রস ফায়ার, এইটা আইনসম্মত নয়, ঠিক আছে। আপনি জি, একজন অ্যাডভোকেট হবেন, অ্যাডভোকেট হিসেবে এটা আপনার জানা উচিত, এটা আইনসম্মত নয়। এটাকে বলা হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং। জুডিশিয়াল কিলিং কি? তাকে ফাঁসি দিয়ে মারতে হবে, সে যদি অপরাধী হয় বিচার হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তারপরে তাকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। এটা হচ্ছে জুডিশিয়াল কিলিং। এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে বিচার বহির্ভূত হত্যা। ওই যে জি, আরেকটা ছিল হচ্ছে 007 নয়ন বন্ড, যেটা নিয়ে সিনেমাও হয়েছিল। তো এগুলো কি, এই যে ব্যতিক্রম 3-এর আন্ডারে পড়বে, কালপেবল হোমিসাইড হবে। তার বিরুদ্ধে যদি মামলা করা হতো এবং মামলা করে মামলা প্রমাণ করা যেত, তাহলে 304 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেই পুলিশ অফিসারের। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি, ধন্যবাদ। এটা অপরাধ, ডেফিনেটলি অপরাধ, কনফিউজড হওয়ার কিছু নাই। কিন্তু বাস্তবে অনেক কিছু দেখে মনে হয় যে অপরাধ না, এটা করা জায়েজ। আপনি আইনের স্টুডেন্ট, আপনাকে জানতে হবে, ঠিক আছে। জি, জি, এবং সিনেমাতে যখন এটা দেখানো হয় বুঝতেই তো পারেন যে কসফায়ারে একজন ব্যক্তিকে মারা হলো এনকাউন্টারে, সে কাজটা অন্যায় হলো, সে কাজটা করা ঠিক হয়নি। এবং যদি প্রমাণ হয়, আদালতের কোনো সেশন থাকে, কোর্ট ড্রামা ভিত্তিক সিনেমা থাকে, তখন শেষে দেখা যায় যে ওই পুলিশেরও সাজা হয়, হয় কিনা? জি। ওসি প্রদীপের কথা বললেন, ওসি প্রদীপ কিন্তু 1.5 শতাধিক সে ইনকাউন্টার করছে। দেখা যাচ্ছে 140টাতে তার কোনো অভিযোগ নাই, শেষে যে 150 নম্বরে যায় ওই যে সেনাবাহিনী কর্মকর্তার সাথে কিলিং এ জড়ায় যায়, এই অপরাধে তার। তো এটা এটা সে এতগুলো করে পার পেয়ে কেন গেছে সেটা তো বুঝতে হবে, তাই না? জি, সেটা তো বুঝতে হবে যে দেশে আইনের না, শাসন, এই জন্যই দেশে আমাদের কাছে কনফিউজ হচ্ছে যে ইনকাউন্টার কি আসলে অপরাধ না অপরাধ না, এই জন্যই তাহলে প্রশ্নটা আপনি করছি। আইনের স্টুডেন্ট হিসেবে যদি এই প্রশ্ন করেন, সাধারণ মানুষের তাহলে কি অবস্থা হবে বলেন? জি, তাই নয় কি?
তার মানে আইনের শাসন যদি দেশে খুব খারাপ হয় তাহলে এরকম একজন আইনের ছাত্রের মধ্যেও চিন্তা ভাবনা আসতে পারে, তাই নাকি? জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। ব্যতিক্রম 4। ব্যতিক্রম 4-এ বলা হচ্ছে আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল। আমি যে কিছু ইংলিশ দিয়েছি, এটা রাখলেও চলবে, ইংলিশটা না রাখলেও চলবে। ইংলিশটা দেওয়ার কারণ আপনার এই ইংলিশটা যদি মানে দেওয়াতেই আপনার এই পয়েন্টটা মনে থাকবে, তাই ইংলিশটা দিয়েছি। আবার অনেক সময় ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন করে, এই কারণে দিয়েছি। এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া হত্যা করলে তা খুন নয় বরং কালপেবল হোমিসাইড হবে। তার মানে এটা 304-এ সাজা হবে। ঝগড়া, ঝগড়া শুরুতে সেটা শান্তিপূর্ণ ছিল, ধীরে 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 ঝগড়াটা কি মানে ব্যাপক আকার ধারণ করলো এবং হত্যাকাণ্ড হয়ে গেল। সেটা কালপেবল হোমিসাইড, মার্ডার না। কারণ এটা স্বাভাবিকভাবে শুরু হয়নি। প্রথমে ঝগড়া, ধীরে 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 জিনিসটা বড় হয়ে একজন খুব বেশি রেগে গেছে, আরেকজন মেরে ফেলেছে, এই তো। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু। খেলাধুলা করতে গিয়ে যদি একজন আরেকজনকে মেরে ফেলে, ডেথ উইথ কনসেন্ট। যদি 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে তা খুন নয় বরং শুধুমাত্র অপরাধমূলক নরহত্যা হবে। তবে এক্ষেত্রে মৃত ব্যক্তিটি 18 বছরের কম বয়স্ক শিশু হলে তা খুন হবে। পয়েন্ট বোঝেন? আন্ডার 18 মানে যে নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার মতো কি ক্যাপাসিটি তৈরি হয়নি, মেন্টাল অ্যাবিলিটি তৈরি হয়নি। 18 বছরের কম বয়স্ক মানে তার মেন্টাল অ্যাবিলিটি তৈরি হয়নি। এই আঘাতের ফলে আমি মারা যেতে পারি, মানে জীবন সম্পর্কে তার ধারণাই তৈরি হয়নি। তাই এরকম ব্যক্তি যদি বলে, একটা শিশু যদি বলে 15-16 বছরের, যে আমাকে আঘাত করেন, আমি মরে গেলে গেলাম, খেলার ছলে আঘাত করলো মারা গেল, এটা কিন্তু খুনই হয়ে যাবে। কারণ একজন শিশু বলল মারতে আর আপনি মেরে দিলেন, তাহলে আপনি খুনই করে ফেললেন। আর যদি অন্যরকম হয়, 18+, 19-20 বছরের, 18 বছর বা 19-20 বা তারও বেশি বয়স্ক কোনো ব্যক্তি যদি বলে আমাকে মেরে ফেলেন, এটাও করা যাবে না। কেউ যদি বলে যে আমাকে মেরে ফেলেন, তাহলে কি আপনি তাকে মেরে ফেলবেন? মেরে ফেলা যাবে না। কেউ যদি বাঁচতে না চায়, সে যদি সুইসাইডও করতে চায়, সেটাও কিন্তু নিষেধ আছে আইনে, যে আমি বাঁচবো না, সুইসাইড করব। সুইসাইড করতে যায় সে যদি মারা না যায়, তাহলে তাকে আবার 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। 309 ধারা। 309 ধারায়। তার মানে নিজে নিজেকে মেরে ফেলবে, তাও পারমিশন দেয় না আইন। আর একজন ব্যক্তি বলল আপনাকে যে আমাকে মেরে ফেলেন, আপনি মেরে ফেলেন, এটা করা যাবে না। তার মানে সম্মতিক্রমে যদি ডেথ হয়, তাহলে সেটাও কি খুন নয় কিন্তু কালপেবল হোমিসাইড, 18+ এর ক্ষেত্রে। আর এই আন্ডার 18 এর ক্ষেত্রে সেটা মার্ডারই হয়ে যাবে। তার মানে ব্যতিক্রম 5-এর মধ্যে দুইটা জিনিস আছে, মার্ডারও আছে, কালপেবল হোমিসাইডও আছে। শিশু দিলে 302, আর বড় হলে, বয়স্ক হলে, প্রাপ্তবয়স্ক হলে 304। আবার আমরা যে খেলাধুলা দেখি, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই খেলাধুলার মধ্যে মানুষ মারা যেতে পারে। আগে আবার কি খেলা হতো? তরবারি দিয়ে খেলা হতো। তরবারি একজন আরেকজন, আমরা সিনেমাতেও দেখি, খেলার ছলে কে পারছে কে পারছে না, খেলতে খেলতে মেরে ফেলে। আবার দেখি WWF, বিগ ফাইট। তো সেখানে সেখানে অনেকগুলো সাজানো থাকে, দেখানো থাকে। তো এই ঝুঁকিপূর্ণ খেলাগুলো যদি খেলতে গিয়েও একজন আরেকজনের আঘাতে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু এই এই বিষয়গুলো আসবে না। কারণ সেখানে একটা প্রতিষ্ঠিত খেলা, এবং সেখানে দেখতে হবে। আবার ক্রিকেট খেলার মধ্যে যদি ইচ্ছা করে একজন একটা স্ট্যাম্প বা ব্যাট দিয়ে আরেকজনকে আঘাত করে মেরে ফেলে, সেখানে তো অবশ্যই মার্ডার হবে। কিন্তু যদি খেলার অংশ হিসেবে একজন বলার বল করলো, আর ব্যাটসম্যান জোরে যখন এই বলে আঘাত করলো, এবং বলটা যে ওই বলারের মাথায় যদি লাগে বা বুকে লাগে, এবং বলার যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুই হবে না, কারণ খেলার একটা অংশ সেটা। তা তো সেটা ব্যতিক্রম ভিন্ন জিনিস। দুর্ঘটনার ভিতর পড়তে পারে স্যার। হ্যাঁ, দুর্ঘটনার মধ্যে সেটা পড়বে। আর দুর্ঘটনা যদি হয় এবং দুর্ঘটনায় এখানে কারো দোষ যদি না থাকে, তাহলে এটা কিন্তু আনন্যাচারাল ডেথ, কিন্তু এটা পানিশেবল না। ঠিক আছে? তো অনেকেই মনে করবে যে ঝুঁকিপূর্ণ খেলায় তো মৃত্যু হতে পারে, জেনেই খেলতে নামে, অর্থাৎ সম্মতি থাকতে পারে, ব্যতিক্রম সম্মতি। 5-এর মধ্যে আসতে পারে। ওই কারণে এই উদাহরণটা দিলাম, কনফিউজড হবেন না।
আমার কাজ আপনাদেরকে যেইভাবে কনফিউজড হয় মানুষ বা আমার চিন্তা চেতনায় আসে সেতটুকু ক্লিয়ার করে দেওয়া। তো এতটুকু ক্লিয়ার করার পরেও যদি আপনাদের প্রশ্ন থাকে, প্রশ্ন করতে তো বাধা নাই, মেসেজ করে প্রশ্ন করবেন, ক্লাসে প্রশ্ন করবেন, যেন আপনাদের মনের মধ্যে যেমন কি চলছে। একটু আগে যেমন এক ভাই বললেন এনকাউন্টার সম্পর্কে, এভাবে প্রশ্ন করলেন বলে তো জিনিসটা ক্লিয়ার হলো, তাই নয় কি? রুবেল ভাই, কেমন আছেন? আমি ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সামান্য এই চোখ, এই রাত জেগে কাজ করার জন্য চোখে মনে হয় অঞ্জনি বের হচ্ছে, একটু সামান্য ব্যথা অনুভব করছি। কালকে স্যার মনে হয় ব্যথা বেড়ে অবহেলা যাবে। অবহেলা করবেন না স্যার, মানে একটা ডাক্তার দেখিয়ে ড্রপ দিলে কি হয়, ওটা কেটে যায়, কিন্তু এটা যদি স্যার অব্যাহত থাকে অন্য সমস্যা হতে পারে। তো এজন্য বলবো আর কি স্যার, ডাক্তার দেখিয়ে আপনি একটা ড্রপ ব্যবহার করবেন অন্তত। এইটা ক্লাস শেষে নিচে যাব সেটার উদ্দেশ্যে, মানে এটা অনুভব করছি দুপুর থেকে। তো আমি প্রথমে বুঝলাম হয়তো বা রাত জাগার কারণে। আর আমি তো খুব মানে চশমা ব্যবহার করি না, কারণ আমার চোখে তো সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ স্যার, আমি আমি তো তো মানে আমি তো চোখের পেশেন্ট, মানে এই জন্য বললাম। আর হাত দিবেন না ঠিক আছে, চোখে, ধন্যবাদ। হ্যাঁ, হাত না দিয়ে টিস্যু অথবা রুমাল ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ ওই যে না, হাত এটা থেকে আমি আপনার। মানে আমি এখনো এখনো শিওর না, তবে হালকা ব্যথা অনুভব করছি, জাস্ট ঠান্ডা পানি ব্যবহার করছি। তারপরও আমি জি যাব স্যার, নিচে ক্লাস শেষেই, জি স্যার, জি যেহেতু শহরেই স্যার, থাকি। জি বলেন। যেটা বলতে চাচ্ছিলাম স্যার, মানে মনে করেন যে খেলার উদাহরণটা দিলেন, যে এই খেলাটা তো মানে বৈধ, যে এটাতে এরকম ঘটনা ঘটতে পারে, এটা জেনেই খেলাধুলা করে। কিন্তু আমরা যে হ্যাঁ, খেলাধুলা গুলোতে দেখি, যে বিশেষ করে ভারত পাকিস্তানের টিম গুলোতে দেখি, হ্যাঁ, যে একজন আরেকজনের প্রতি মানে আক্রমণাত্মক হয়ে যায়, আক্রমণাত্মক হয়ে দেখা গেছে পরবর্তী বলটা কি করে, ইন্টেনশনালি তাকে ইনজুর করার জন্য, হ্যাঁ, আপনার বল মারে, অনেক সময় দেখা গেছে যে ইনজুর হয়ে যায়। তো আমাদের আমাদের যদি এরকম খেলাগুলোতে যদি ফ্রি প্ল্যানেট যদি আমরা যদি মানে এরকম কারোর প্রতি যদি মানে পূর্ব শত্রুতা ধরে, যে হ্যাঁ খেলায় একটা সুযোগ পেলাম, আমি এই প্রতিশোধটা নিয়ে নিব, ঠিক আছে, বল করে অথবা ব্যাট করতে গিয়ে ইন্টেনশনালি ব্যাট বলারের দিকে ছুড়ে তাকে যদি মানে এই আমি গুরুতর যদি করি, জখম করি, বা যার ফলশ্রুতিতে যদি সে তার মৃত্যুও ঘটে, এই ক্ষেত্রে কি এটা অপরাধ হবে না? অবশ্যই অপরাধ হবে। সিদ্ধান্ত নেয় আইসিসি, যদি এখানে আইসিসির আন্ডারে কোনো ম্যাচ হয়, আইসিসি জরিমানা করে জি, না? জি, আইসিসি জরিমানা করে, পেনাল্টি করে। তো এখানে কিছু তো নিয়ম কানুন থাকে, যে আপনি এই ধরনের খেলায় কোনো যদি ইনসিডেন্ট হয়, আপনি সাধারণভাবে কি করতে পারবেন না, আদালতে গিয়ে মামলা করতে পারবেন না। কিছু রুলস রেজুলেশন আছে, আইসিসি দেখবে, এটা কর্তৃপক্ষ দেখবে এ ধরনের ঘটনা ঘটলে। তারপরেও যদি কিছু, যে আইসিসি তো আইসিসি কিছু জরিমানা করে করছে না। স্যার, জরিমানা করে, হ্যাঁ। হ্যাঁ, জরিমানা করে, আইসিসি জরিমানা করে, কিন্তু আইসিসি কিছু করলো না, তাহলে আদালতে মামলা করা যাবে। আইসিসির উপরে আদালত, মামলা করাই আচ্ছা যাবে। স্যার, আমি খেলতে গিয়ে ঘটনা ঘটলো, আইসিসি কিছু করলুক আর না করুক, আদালতে মামলা করা যাবে, কারণ এখানে আইসিসির উপরে আদালত। জি স্যার, কারণ কিন্তু আমরা তো দেখি স্যার তাদের। কিন্তু কিন্তু জি স্যার, কেউ মামলা করে না, কি কারণে? তার ক্যারিয়ারটা তো বাঁচাতে হবে। জি, কারণ আইসিসির কথা, আইসিসিতে না গিয়ে সে ডিরেক্ট যদি মামলা করতে যায়, তাহলে মামলা করার কারণেই তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। বুঝলেন বিষয়টা? জি স্যার, জি স্যার, আমার এই ঠিক বিষয়টা আছে। জানার ছিল আর কি স্যার, জি। তো ঠিক আছে, এখানে পরিস্থিতি যেমন ওই যে ওসি প্রদীপের উদাহরণ দিলাম, ভাই বলল 149টার কোনো মামলাই হয়নি, মামলা না করলে সাজা কে দিবে, তাই নাকি? হ্যাঁ, হুম, তো উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে পরিশেষে বলা যায়, আচ্ছা এতটুকু আলোচনা করেও ক্ষান্ত হলাম না, আবার কি দিলাম, একটা উপসংহারে দিলাম। সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। এর আগে আমরা যেমন পড়লাম যে সকল দাঙ্গার মধ্যে কি আছে, বেআইনি সমাবেশ আছে, তেমনি সকল অপরাধমূলক নরহত্যার মধ্যে কিন্তু খুন আছে, কিন্তু খুনের মধ্যে অপরাধমূলক নরহত্যা নাও থাকতে পারে, এরকম। এভরি মার্ডার ইজ কালপেবল হোমিসাইড বাট নট ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে বিপরীত না। অর্থাৎ অপরাধজনিত নরহত্যা হলো মূল অপরাধ বা জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। এটা কিন্তু তুলে দেয়, তুলে দিয়ে অপরাধজনিত নরহত্যা হলো মূল অপরাধ বা জেনাস, এবং খুন হলো তার একটি বিশেষ শাখা বা স্পেসিস। এই প্রশ্নটা এসেছিল লিখিতর 2020 সালের 19 ডিসেম্বর। এই প্রশ্নটা এসেছিল, যেটার কারণে ভাঙচুর হয়েছিল এই ধরনের প্রশ্ন করার কারণে।
হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এবং হত্যার সময় পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য। একটু আগে আমরা যেটা পড়লাম যে কালপেবল হোমিসাইড এবং মার্ডার, এই দুইটার মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয়েছে। তো এখানে 299 ও 300 ধারায় বর্ণিত বিষয়গুলো একত্রে বিবেচনা করলে এবং 300 ধারা এর অধীন আলোচিত 5টি ব্যতিক্রম একটু আগে যেটা পড়লে দণ্ডনীয় নরহত্যার বৈশিষ্ট্য বিষয়ে দেখা যায় যে সামান্য কিছু বৈশিষ্ট্যের অনুপস্থিতির জন্য সকল দণ্ডনীয় নরহত্যা হত্যার সমপর্যায়ভুক্ত হয় না। মানে মার্ডার হয়েছে মনে হচ্ছে আমাদের, মানে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সেটা মার্ডার না হয়ে কালপেবল হোমিসাইডে চলে যায়। বস্তুত অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড পেনাল কোডের অপরাধগুলোর ভেতরে একটি নির্দিষ্ট অপরাধ, কিন্তু তারই একটি শাখা হলো খুন বা মার্ডার। তো কালপেবল হোমিসাইড হচ্ছে একটা বড় কনসেপ্ট, আর মার্ডার তারই একটি ছোট একটা কনসেপ্ট। কালপেবল হোমিসাইডের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে। পেনাল কোডে কিন্তু কালপেবল হোমিসাইড বলেই শেষ করেছে, কিন্তু এই আমাদের বাংলাদেশের পেনাল কোডে কালপেবল হোমিসাইড মার্ডার এই এই দুইটা নিয়েই শেষ। কিন্তু বাইরের যে পেনাল কোড আছে সেখানে এখানে আরো কয়েকটা ক্যাটাগরি নিয়ে আসছে, যেমন ম্যানস্লেটার, তারপরে আরো কি কি জেনোসাইড। জেনোসাইড তো আছেই, কিন্তু এই এই জেনোসাইড সহ আরো কয়েকটি কিন্তু এখানে ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি নিয়ে আসছে অন্যান্য দেশে। ইন্ডিয়ার পেনাল কোডেও এখানে আরো কিছু পয়েন্ট যুক্ত করেছে, কিন্তু আমাদের ওই অবস্থায় আছে, আমরা কি করিনি, অ্যামেন্ডমেন্ট করিনি। কিছু কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু মূল মূল জায়গায় অ্যামেন্ডমেন্ট নাই। যেমন 10 টাকা জরিমানা আমরা এখনো রেখেছি, মানে অর্থদণ্ড। অন্যভাবে বলা যায় যে এর দুইটি সুনির্দিষ্ট শাখা রয়েছে, যেটা মার্ডার এবং নট মার্ডার। অভিপ্রায়, একটাতে অভিপ্রায় থাকবে আরেকটাতে থাকবে না। মৃত্যু নিশ্চয়তা, একটাতে মৃত্যু নিশ্চয়তা থাকবে আরেকটাতে মৃত্যু নিশ্চয়তা ওইভাবে থাকবে না। তারপর নলেজ, জেনে বুঝে হত্যা করলে মার্ডার, এখানে জেনে শুনে না করলে মানে ডিরেক্ট ইনডিরেক্টের একটা বিষয় আছে। আঘাতের ধরন, এই যে পার্থক্যটা করা হচ্ছে, হ্যাঁ, এই পার্থক্যতে কিন্তু 300 ধারাকে আপনি বিবেচনায় নিতে হবে। 300 ধারাতে একটু আগে আমরা যে 4টি উপাদান এবং 5টি ব্যতিক্রম পড়লাম, এই 4টি উপাদান এবং 5টি ব্যতিক্রম এই দুই জায়গায় 300 ধারা নিয়ে ভাববেন। এর সাথে আবার 299 ধারা মিলাতে যাবেন না, 299 ধারা মিলাতে গেলে কিন্তু আবার উল্টোপাল্টা হয়ে যাবে। মানে এই পয়েন্ট যখন পার্থক্য করতে যাবেন, 299 ধারা আমরা বিবেচনায় নিব না, জাস্ট সংজ্ঞা বোঝার জন্য 299 ধারা এখানে রেখেছি আমরা। উত্তেজনাবশত বা উস্কানির কারণে কৃত কার্য, উস্কানি থাকলে, না থাকলে মার্ডার। আত্মহত্যার অধিকারে সীমা অতিক্রম করলে সেটা কি হবে, কালপেবল হোমিসাইড হবে। আর আত্মরক্ষার অধিকারের কোনো বিষয় যদি না থাকে সেটা মার্ডার। আইনানুগ ক্ষমতার অতিরিক্ত ক্ষমতা যদি ব্যবহার করে তাহলে কি হবে, সেটা কালপেবল হোমিসাইড হবে। আর আইনানুগ ক্ষমতার বাইরে গিয়ে কেউ যদি কোনো কিছু করে, মানে সে পুলিশ না, সাধারণ ব্যক্তি, পুলিশ যদি এনকাউন্টার করে তাহলে সেটা কি হবে, কালপেবল হোমিসাইড। আর এই 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 এনকাউন্টারটা যদি সাধারণ ব্যক্তি করে তাহলে সেটা মার্ডার হয়ে যাবে, কারণ সে তো পুলিশ না। সে কেন একজন অপরাধীকে গুলি করবে? পুলিশ গুলি করলে কালপেবল হোমিসাইড, আর সাধারণ ব্যক্তি গুলি করলে মার্ডার। পূর্ব পরিকল্পনার উপস্থিতি অনুপস্থিতি, তার মানে মার্ডারে পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যানের উপস্থিতি থাকে, কালপেবল হোমিসাইডে নাও থাকতে পারে। ভিকটিমের সম্মতিক্রমে হত্যা, ভিকটিম যদি সম্মতি দেয় আমাকে মেরে ফেলেন 18 বছর প্লাস হলে সেটা কালপেবল হোমিসাইড, 18 বছরের নিচে হলে সেটা মার্ডার। একটু আগে যেটা আমরা পড়েছি সেগুলো আসলে এখানে রিপিট করা হয়েছে। শাস্তি, 304-এ শাস্তি আছে সর্বোচ্চ যাবজ্জীবন অথবা 10 বছর। আর অন্যদিকে মার্ডারের 302-এ আছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অর্থদণ্ড। উদাহরণ, এখানে দুইটার ক্ষেত্রে দুইটা উদাহরণ দিয়ে দিয়েছি। এর আগে যে উদাহরণগুলো পড়লাম সেখানে আছে। এখানে উপসংহার, একটু আগে যে আগের প্রশ্নের উপসংহার দিয়েছি ওইটা আবার এখানে অ্যাড করে দিয়েছি, কারণ ওই উপসংহারটা এখানেও চলবে সেম। আর দুইটা প্রশ্ন তো আসবে না, যে কোনো একটা আসবে।
তাই যেটা আসুক না কেন এভাবে লিখবেন। এরপরে চলে যাই আমরা প্রবলেমেটিক কোশ্চেন। চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে বা ছুড়লো, ইংলিশে হচ্ছে ফোল লেখা আছে, বা একটা পাখিকে গুলি ছুড়লো। উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা মৃত্যুবরণ করে। ঝোপের আড়ালে যে আছে এবং কে গুলিটা লেগে মারা যেতে পারে এটা তো জানতো না। জানতো না যে ঝোপের আড়ালে ছিল। এই ঘটনায় কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করুন। এটা কোনো অপরাধই হবে না। কে এর মৃত্যু ঘটানোর জন্য কালপেবল হোমিসাইডও হবে না, মার্ডারও হবে না, কারণ কোনো ইন্টেনশন নাই তার, এবং জানতো না, সে না জেনে হয়েছে। এখানে 299 ধারায় দেখেন উদাহরণ দেওয়া আছে, সেম উদাহরণ। তো এখানে প্রাসঙ্গিক আইনে 299 ধারা হবে। তো এখানে দেখেন মৃত্যু ঘটানোর অভিপ্রায় নাই, 1 নম্বর উপাদানের সাথে মিল নাই। মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের, ঝোপের আড়ালে কেউ আছে কিনা জানি না, মৃত্যুর কথা তো তার মাথায় আসবে না। মানুষ মারা যেতে পারে সে তো ভাবেইনি। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে সে তো জানেই না যে একজন আছে। তাই কালপেবল হোমিসাইডও হবে না, মার্ডারও হবে না। এবার সিদ্ধান্ত। 399 ধারা এবং ঘটনা বিশ্লেষণ করে আমরা যদি দেখি যে চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ার ফলে উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা এর মৃত্যুর ঘটনাটিতে এর কোনো দায় নাই। মানে যে মারা গেল এটাতে এর কোনো দায় নাই। তার মানে তাকে মামলা করেও লাভ হবে না, খালাস পেয়ে যাবে। কেননা জানতো না যে ঝোপের আড়ালে ছিল। কেউ হত্যার কোনো অভিপ্রায় এর ছিল না, অর্থাৎ অপরাধমূলক নরহত্যার শর্তগুলো পূরণ না হওয়ায় এর মৃত্যুজনিত কোনো অপরাধ করেনি। অর্থাৎ মৃত্যু হওয়ার কারণে যে অপরাধ, মার্ডার বা কালপেবল হোমিসাইড কিছুই হবে না। তবে এখানে আমি একটু যুক্ত করেছি, অনেকে এই অংশটুকু কোথাও যুক্ত করেনি কোনো গাইডে, আমি যুক্ত করেছি। তবে হাঁস চুরির চেষ্টার জন্য পেনাল কোডের 511 ধারায় কে অভিযুক্ত করে বিচার করা যেতে পারে। তাহলে যেহেতু বাইরে, তার মানে এখানে শাস্তি হবে 379-তে যে শাস্তি, সেই শাস্তি 3 বছর শাস্তি হতে পারে। কারণ প্রচেষ্টার জন্য কি অনুরূপ শাস্তি বা তার অর্ধেক শাস্তি এরকম বলা আছে। 511টা দেখে নেবেন। চেষ্টা করে অর্ধেক ব্যর্থ হয়েছে চুরি করতে। হ্যাঁ, তো এখানে অ্যাটেম্প্ট ছিল এই হাঁসকে গুলি করা, সেটা লাগেনি, মারা গেছে, কিন্তু এগুলো অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত। আমার মনে বলে এখানে একজন মানুষ মারা গেল, এখানে তো তার শাস্তি আরো বেশি হওয়া উচিত, বাস্তবে আরো শাস্তি হবে। কি কারণে? কারণ এই যে গুলি করা মানে তার কাছে তো তাহলে কি আছে, বন্দুক আছে। আর বাস্তবে কিন্তু আরেকটা আইন আছে, যে বন্দুক রাখা লাইসেন্সও যদি থাকে কিন্তু পাখি শিকার করা কিন্তু অপরাধ, বন্য প্রাণী হত্যা করা অপরাধ। তাহলে এই কারণেই কিন্তু তার আরো শাস্তি হবে এখানে। অন্য মানে একাধিক মামলা হতে পারে, অথবা এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলার মধ্যে একাধিক আইনের ধারা যুক্ত হতে পারে। পাখি শিকার করা অপরাধ, সেই সেকশন আসতে পারে। তারপরে পরিবেশ আইনে তার নামে মামলা হতে পারে, কারণ প্রিজাম্পশন কনজারভেশন অফ এনভায়রনমেন্ট অ্যাক্ট 1995, 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন, এই আইনেও কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে, কারণ সে পরিবেশের একটা উপাদান স্বীকার করার চেষ্টা করছিল। তো কেন আমি পরিবেশ আইনের কথা নিয়ে আসিনি, কারণ আমাদের সিলেবাসে নাই, সেটা দরকার নাই। আর এটা 1860 সালের আইন, ওই সময় কিন্তু এই আইনটার জন্মই হয়নি। তার মানে ওই সময় শিকারটা কি ছিল, প্রযোজ্য ছিল, খুবই সাধারণ বিষয় ছিল। এখন শিকার যদিও ব্যান হয়ে গেছে, আগে অনেক কি ছিল, পাখি শিকার করা মানে কি এটা একটা রাজকীয় বিষয়। সবাই পাখি শিকার করতো, পশু শিকার করতো, আর এখন সবগুলো কি ব্যান হয়ে গেছে আইন করে। তাই এই আইনগুলো আসলে অ্যামেন্ড হওয়া উচিত এগুলো। আরো একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়ি। ক খ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তল পেটে লাথি দেয়, ফলে এর তাৎক্ষণিক মৃত্যু ঘটে। কি কোনো অপরাধ করেছে? এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? দেখেন প্রবলেমেটিক প্রশ্ন, উত্তর চাওয়া হয়েছে দুইটা। বিচার্য বিষয়, কি কোনো অপরাধ করেছে, অপরাধ করেছে কিনা, যদি অপরাধ করে থাকে এরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি। শাস্তির জন্য আলাদা, মানে দুইটা উত্তর লিখতে হবে আপনাকে। প্রাসঙ্গিক আইন 300 ধারার 1 নং ব্যতিক্রমের বিধান, গুরুতর আকস্মিক উত্তেজনা। তাহলে এটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে, খুন হবে না, কিন্তু 304 ধারা চলে আসবে।
তাহলে আলোচ্য ঘটনা এবং 304 ধারা, 304 ধারা আসলে অপরাধটা কি বিশ্লেষণের জন্য 304 ধারা লাগবে আমাদের। 304 ধারার ব্যতিক্রম 1 লাগবে, এটা সংজ্ঞাটা, অপরাধের সংজ্ঞাটা বোঝার জন্য। কিন্তু শাস্তি দিব তো আবার 304-এ, দুইটা সেকশনই লাগবে এখানে। বিধান বিশ্লেষণ করে এটি প্রতীয়মান হয় যে ক খ এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গুরুতর ও আকস্মিক উত্তেজনাবশত তল পেটে লাথি দেওয়ার ফলে খ এর তাৎক্ষণিক মৃত্যুর ঘটনায় ক খুন নয়, তবে অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছে। তাহলে কি অপরাধ করেছে? অপরাধমূলক নরহত্যার, সেটা বলে দিলাম। এবং 304-এর সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এটাও বলে দিলাম। আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন, নামক ম্যাজিস্ট্রেটের সামনে ক সাক্ষী হিসাবে উপস্থিত হয়। বলে যে ক এর সাক্ষ্যের একটিও শব্দ সে বিশ্বাস করে না। একটু আগে উদাহরণ পড়েছি আমরা কিন্তু এগুলো। তার মানে এখানে ব্যতিক্রমের একেরই উদাহরণ এটা, যে আইনানুগ কাজ করতে গিয়ে যদি উত্তেজনা দেওয়া হয়, তাহলে এই উত্তেজনার ফলে কেউ যদি আহ, নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে ক সাক্ষী দিচ্ছে, সাক্ষীর একটি অংশ মনে করছে যে মিথ্যা, তাই বলছে আপনার সবকিছুই মিথ্যা। এই কথা শুনে সাক্ষী কি করলো? ওই ম্যাজিস্ট্রেটকে মেরে ফেললো। সেক্ষেত্রে এটি কি ধরনের অপরাধ করেছে? আমরা এটাও দেখলাম যে ব্যতিক্রম 1-এর যে 3টি শর্ত, সেইটার লঙ্ঘন, এই কারণে ব্যতিক্রমের মধ্যে পড়েও সেটা পড়বে না। তার মানে এটা ব্যতিক্রম হিসেবে ধরা হবে না, তাই এটা কি? খুন। আর 300 ধারার এক ব্যতিক্রমের সাথে যে দ্বিতীয় শর্ত, এই দ্বিতীয় শর্ত কিন্তু বিশ্লেষণ করলে আমরা এটা বুঝতে পারি। আর তাই এটা তার কালপেবল হোমিসাইড না হয়ে খুনের অপরাধ হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আজকের সর্বশেষ টপিক এবং পেনাল কোডের টপিক 8। এবং মাঝখানে যে দুইটা টপিক আমি মিস দিচ্ছি, এই দুইটা টপিক আগামী বৃহস্পতিবারে ক্লাসে হবে। কারণ আজকে যে টপিকটা শেষ করলাম এটা অনেক বড় টপিক, এই কারণে এই টপিকের সাথে আমি এই যে 6-7 টপিক যদি রাখি, এই দুইটা টপিকও কিন্তু অনেক বড়। এই কারণে এইভাবে রুটিনটা সেট করা, যে বড় টপিকের সাথে একটা ছোট টপিক রাখলাম। আর 6-7 টপিক দুইটাই হচ্ছে চুরি এবং এই ধরনের রিলেটেড অফেন্স এগেইনস্ট প্রপার্টি বিষয়ে 17তম অধ্যায়টা আমি এক জায়গাতে রেখেছি দুইটা টপিকে। তা কাল আগামী বৃহস্পতিবার সেটা কমপ্লিট করব। এবার আমরা টপিক 8, শর্ট নোট। শর্ট নোট বারবারই আসে, তো পেনাল কোড থেকে যদি শর্ট নোট টার্গেট করা হয় তাহলে কি কি শর্ট নোট আসতে পারে সেটা এখানে আছে। প্রথমে জাজ, এমসিকিউ প্রশ্ন এসেছে বিগত সালে এখান থেকে। জুডিশিয়ারিতে জাজ, এখানে লিখিত প্রশ্ন এসেছে, বার কাউন্সিলে মেবি আসেনি যতটুকু মনে পড়ছে। তারপরেও ফাইনাল টাচ নোটে কোনটা কত সালে এসেছে এটা উল্লেখ থাকবে। যেমন আমার এমসিকিউ ফাইনাল টাচ নোটে এমসিকিউ গুলো কোনটা কত সালে জুডিশিয়ারিতে এসেছে, বার কাউন্সিল এসেছে উল্লেখ আছে। তেমনি আমার ফাইনাল টাচ যে লিখিত নোট, সেটাতে কিন্তু আমি সাল উল্লেখ করে দিচ্ছি যে কত সালে কোনটা এসেছে। তাহলে আপনারা সাজেশনটা মূল্যায়ন করতে পারবেন যে আমি সাজেশনটা ভেগ, মানে ইচ্ছা মতো তৈরি করে দিয়েছি না আসলে তথ্য প্রমাণের ভিত্তিতে দিয়েছি। কোনটা কত সালে এসেছে এটা দেওয়া থাকলে যখন দেখবেন যে একটা প্রশ্ন এত এত সালে রিপিট হয়ে আসছে, সেটা পড়ার গুরুত্ব আপনাদের বেড়ে যাবে এবং সাজেশনটা জাস্টিফাই হবে। 19 ধারায় যদি আমরা দেখি পেনাল কোডের, তো পেনাল কোডের 19 ধারায় বলা হচ্ছে যে মানে জজের সংজ্ঞা দেওয়া হয়েছে অত্র ধারা বিধান মতে জজ বা জাজ বলতে বোঝায় বা বোঝাবে দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমে চূড়ান্ত রায় প্রদানে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। কালেক্টরও জজ হবেন, ম্যাজিস্ট্রেট যিনি বিচারিক ম্যাজিস্ট্রেট তিনিও জজ। এবং 3 নম্বরে বলছে যে ম্যাজিস্ট্রেটের শুধু প্রেরণ করার ক্ষমতা আছে, অর্থাৎ মামলা রেডি করে প্রেরণ করে দিবেন, তিনি জজ নন। তাহলে 3জন জজ, 3 ক্যাটাগরির, আর 4 নম্বরে জজ নন বলা আছে। এটা 19 ধারাতে এইভাবে আছে, এমসিকিউ নোটে যেভাবে ছিল সেভাবেই দিয়ে দিয়েছি। অবৈধ বাধা বা রংফুল গেন, অবৈধ লাভ বা রংফুল গেন, অন্যায়ভাবে কোনো কিছু লাভ করা। 23-এ আছে অবৈধ লাভের সংজ্ঞা।
এই ধারাতে কি বলা হচ্ছে? অবৈধ লাভ, রংফুল গেইন অর্থ বেআইনিভাবে কোনো সম্পত্তি অর্জন, যে সম্পত্তিতে অর্জনকারী আইনানুগ অধিকার নেই, অর্থাৎ যে সম্পত্তি সে পাওয়ার অধিকারী নয় সেটা সে যদি অন্যায়ভাবে লাভ করে সেটাই হচ্ছে রংফুল গেন। এবার অবৈধ ক্ষতি বা লস 23-এ বলা আছে, বলছে রংফুল গেন বা অবৈধ ক্ষতি অর্থ বেআইনিভাবে কোনো সম্পত্তির ক্ষতি, যে সম্পত্তিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনানুগ অধিকার আছে। যে ব্যক্তির ক্ষতি হলো সেই ব্যক্তির আইনানুগ অধিকার আছে, সে ক্ষতি না করে আরেকজন তার সম্পত্তি ক্ষতি করছে। অসাধুভাবে বা ডিসঅনেস্টলি, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ডিসঅনেস্টলি অনেক অপরাধ সংক্রান্ত, মানে সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধগুলো আছে সেটা হওয়ার জন্য অবশ্যই ডিসঅনেস্ট ইন্টেনশন থাকতে হবে। 24 ধারায় অসাধুভাবে এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারার বিধান মতে অসাধুভাবে বা ডিসঅনেস্টলি বলতে বোঝায় কোনো ব্যক্তি কর্তৃক অবৈধ লাভ বা অপর ব্যক্তির অবৈধ ক্ষতি, লাভ হোক বা ক্ষতি। একটু আগে যেটা আমরা রংপুল লস এবং রংপুল গেইন পড়লাম, এই ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করাই হচ্ছে কি ডিসঅনেস্টলি করা। তাহলে ডিসঅনেস্টলির উদ্দেশ্য কি থাকবে? নিজের লাভ হবে অন্যায়ভাবে অবৈধভাবে, অথবা অন্যের ক্ষতি হবে অন্যায়ভাবে অবৈধভাবে। নিজের লাভ বা অথবা অন্যের ক্ষতি করতে চাইলেই অন্যায়ভাবে, সেটাই হবে ডিসঅনেস্টলি বা অসাধুভাবে। সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস, গুড ফেথ বা বোনাফাইড কাকে বলে? এটা 52 ধারায় আছে পেনাল কোডের। সরল বিশ্বাসের সংজ্ঞা প্রদান করা হয়েছে অত্র ধারার বিধান মতে যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে সম্পাদিত কোনো কার্য বা কার্যবিরতি সরল বিশ্বাসে সম্পাদিত বলে গণ্য হবে। খুবই ছোট ছোট সংজ্ঞা দিয়ে দিয়েছি টিকা। এর সাথে অবশ্যই আপনারা উদাহরণ সেট করার চেষ্টা করবেন, কারণ উদাহরণ ছাড়া আপনাদেরকে জাস্ট মানে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, বা যতটুকু আপনার আইনে আছে ততটুকু সংক্ষিপ্তভাবে দিয়েছি। কিন্তু এটা আপনার যদি আসে আপনাকে অবশ্যই উদাহরণ সহ দেওয়ার চেষ্টা করতে হবে। আশ্রয় বা হারবর 52 ধারায় আশ্রয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে আশ্রয় বলতে বসবাসের স্থান, খাদ্য পানীয়, অর্থ, পোশাক, অস্ত্র, বিস্ফোরক, পরিবহন ইত্যাদি প্রদান করা অথবা গ্রেপ্তার এড়াতে সহায়তা করাকেই বোঝাবে। সবগুলোই কিন্তু শেল্টার আমরা বলি সাধারণ ভাষায়, কিন্তু এটা হবে হারবর বা আশ্রয়। যদি 1 বা 2 নম্বরের জন্য আসে এতটুকু এনাফ, কিন্তু আপনাকে যদি 3 বা 4 নম্বরের জন্য লিখতে হয় বা 5 নম্বরের জন্য লিখতে হয় এতটুকু তো লিখলে হবে না, একটু বাড়িয়ে আপনাকে একটা উদাহরণ দিতে হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের বা ক্রিমিনাল কনস্পাইরেসি এর সংজ্ঞা আছে 120 তে। এধারে বলা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি যখন, তাহলে ষড়যন্ত্র তো একা একা হবে না, মনে মনে ষড়যন্ত্র করলে হবে না একাকী। অপরাধমূলক ষড়যন্ত্র অন্তত 2 জন ব্যক্তি হতে হবে এবং এক্সপ্রেস একজন আরেকজনের কাছে প্রকাশ করতে হবে। কোনো অবৈধ কাজ কিংবা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে নিজেরা সম্পাদন করতে বা অন্যকে দিয়ে করাতে চুক্তিবদ্ধ, লিখিত বা অলিখিত যদি হয়, অবৈধ কাজের চুক্তি আর কি, তখন তাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে অভিহিত করা হবে। আমরা অনেক সময় অপরাধমূলক ষড়যন্ত্র এবং 34 ধারায় যে পূর্ব পরিকল্পনা মানে প্রি প্ল্যান এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে একটু পার্থক্য আছে। অপরাধমূলক ষড়যন্ত্র অনেকটা কি ফর্মাল একটা রূপ, আর পরিকল্পনা হচ্ছে জাস্ট ইনফর্মালও হতে পারে। মারামারি বা অ্যাফ্রে 149 ধারায় সংজ্ঞা, 2 বা ততোধিক ব্যক্তি। 159 ধারায় সংজ্ঞা, প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। মারামারি সংগঠনের জন্য সর্বনিম্ন 2 জন ব্যক্তির অংশগ্রহণ আবশ্যক। এখানে কিন্তু 160 কি আছে? সাজার বিধান আছে। যদি বেশি নম্বরের জন্য আসে আপনাকে সাজার বিধানও লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে এই ছোট ছোট টিকাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক এক জায়গায় উপাদানগুলো এক এক সংখ্যা উল্লেখ করা হলো। যেমন হচ্ছে আপনি এখানে দিলেন হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের 2টা পয়েন্ট করে দিছেন, আবার অনেকগুলো গাইডে দেখতেছি অপরাধমূলক ষড়যন্ত্রের 3টা উপাদান রয়েছে।
যেমন 2 বা ততোধিক ব্যক্তি, এটা একটা উপাদান কাউন্ট করতেছে। তারপরে কোনো একটা অবৈধ কাজ করাকে বোঝাচ্ছে, বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করা, মানে এইভাবে ভাগ করে দিচ্ছে। আবার আপনি একটাতে পড়াইছিলেন যে চুরির উপাদান 5টি। অনেকগুলো হুম, গাইডে দেখতেছি, অনেকগুলো বলতে আমি 2টা গাইড ফলো করছি একটু, তো দেখতেছি হুম। চুরির উপাদান 7টা পর্যন্ত আলোচনা করতেছে। তো এই যে উপাদানের যদি মানে সংখ্যাগত পার্থক্য আসে, এটাতে কি ভুল হবে? এমসিকিউ এ তো ডেফিনেটলি এটা একটা মারাত্মক ভুল, কারণ আপনি চুরির উপাদান 5টি, আপনার তারপরে একটু আগে যে আমরা পড়লাম মার্ডারের উপাদান 4টি, এগুলো সংখ্যা পরিবর্তন করলে তো ভুল হবে, তাই না? আসলে এই উপাদানগুলো এখানে 2 বা ততোধিক ব্যক্তি, এটা তো কোনোভাবে উপাদান হতে পারে না। জি স্যার। 2 বা ততোধিক ব্যক্তি এরা কি? এরা হচ্ছে অফেন্স করবে, অফেন্ডার। এরা কিভাবে উপাদানের মধ্যে আসে? তো এইটা অবান্তর হচ্ছে আমার মনে বলে। আমার স্টুডেন্টরা অন্তত এতটুকু নলেজেবল যে এই ভুলটা ধরতে পারবে। আপনি আলোচনা করলেন, অনেকের এটা হেল্প হলো। তো যেই জায়গায় দেখবেন যে কনফিউজড, বুঝতে পারছেন না কি করবেন, ছবি তুলে পাঠাই দিবেন, আমি তখন বলে দিব যে আসলে এটা কি। আর যদি আপনি চান যে এই উপাদান সংক্রান্ত জিনিসগুলো একটা চার্ট করে দিতে, আমি চার্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই উপাদানের কনফিউশন গুলো অনেকগুলো অনেকগুলো টিকাতেই পাচ্ছি আমি। হুম, এক একটা গাইড এক একটা উপাদান হিসাবে কাউন্ট করতেছে, যেহেতু একটা সংখ্যাগত ব্যাপার, এজন্যই আসলে আমি বিষয়টা বললাম, যেটার উপাদান কেন এই কয়টা। আবার হচ্ছে আমাদের যে লিখিত নোটটা, সেখানেও কিন্তু স্যার চুরির উপাদান 4টাই উল্লেখ করা। তাই না? হ্যাঁ। তো তো আমি এখানে আচ্ছা, আসলে পেয়েছি তাহলে যে আপনি এতদিন আমাকে একটা মেসেজ দিবেন যে এই উপাদান সংক্রান্ত তালিকা, তাহলে স্যার আমি একটা আমাদের তালিকা করে দিয়ে দেব। তো 110 নম্বর পেজে এই নোটটা, লিখিত নোটটা। ক্লাসটা শেষ করি, তারপর যাই। আপনি লাইনে থাকেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি লাইনে থাকেন। 110 মনে করে দিবেন আবার। এরপর হচ্ছে গণ উপদ্রব বা উৎপাত বা পাবলিক নুইসেন্স। গণ আছে তাই পাবলিক। নুইসেন্স কিন্তু পাবলিকও হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে, মানে যে কোনো একজন ব্যক্তিকে বিরক্ত করছে, সেটাও নুইসেন্স হতে পারে। কিন্তু এইটা কিন্তু আপনার গণ উপদ্রব বা পাবলিক নুইসেন্স। পাবলিক নুইসেন্স হলে পেনাল কোডে আসবে, আর যদি পাবলিক নুইসেন্স না হয়ে একক ব্যক্তি নুইসেন্স হয়, সেটা কোথায় চলে যাবে? এটা সিভিল টর্ট আইনে চলে যাবে। আপনারা টর্ট আইন পড়েছেন, অনার্স পড়েন না, 2 ইয়ার্স পড়েন, টর্ট আইনে এটা সিভিল ম্যাটার্স। তো নুইসেন্স টর্ট আইনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সিভিল মামলা করা যেতে পারে, কিন্তু গণ উৎপাত হলেই কেবল ক্রিমিনাল নুইসেন্স হিসেবে কাজ করবে। পাবলিক নুইসেন্স হিসেবে একাধিক ব্যক্তির জন্য হলে সেটা গুরুতর অবস্থায়। পেনাল কোডের এটা 268 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং এখানে বলা হচ্ছে কোনো কার্য বা কার্যবিরতির মাধ্যমে জনসাধারণ বা প্রতিবেশী গণের সম্পত্তির ক্ষতি, ব্যবহারে অসুবিধা সৃষ্টি, বিপদের আশঙ্কা সৃষ্টি, বিরক্তি উৎপাদন বলতে বিরক্তি তৈরি করা ইত্যাদির মাধ্যমে সাধারণ সমস্যা সৃষ্টি করাকে গণ উপদ্রব বা গণ উৎপাত বলে। এখানে সাধারণ সমস্যা সব দ্বারা কি বোঝাচ্ছি? কমন প্রবলেম ফর অল। সাধারণ বলতে এখানে সিম্পল না, এটা সাধারণ বলতে কমন প্রবলেম ফর অল, পাবলিকের জন্য কমন প্রবলেম, সবারই একই সমস্যা, এটাকে সাধারণ সমস্যা বলা হচ্ছে। এখানে লিখতে পারেন কমন প্রবলেম নিচে, না হলে আবার মনে করবেন যে সিম্পল প্রবলেম। এবার হচ্ছে ঠগ বা থাগ, 310-এ আছে সংজ্ঞা, এবং এখানে 311-তে আছে শাস্তি। তো শাস্তি আপনার যদি একটু বেশি নম্বরের জন্য আসে, অবশ্যই শাস্তি আমি জাস্ট সংজ্ঞা দিয়ে দিয়েছি, যেন আসলে টাচ করে আসতে পারেন। আর আপনাদের এমসিকিউ নোট থেকে তো সাজার বিধান জানেনই, সেটা লিখে আসতে পারবেন। অত্র ধারার বিধান মতে যে ব্যক্তি খুন বা খুনসহ দস্যুতা বা চুরি, শিশু চুরি অর্থাৎ কিডন্যাপিং বা মনুষ্যহরণ এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে যোগাযোগ রাখে, তাকে ঠগ বলে। যোগাযোগ রাখে মানে এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তির সাথে মিলেমিশা করে বসবাস করে এবং যোগাযোগ রাখে, যখনই ডাক পড়বে দলে চলে যাবে, তার মানে একটা গ্যাং এর অংশ, একটা র্যাকেটের অংশ। তো এরা খুবই বিপজ্জনক হয়, যখনই ডাক পড়বে আপনি যা মানে যে এলাকায় বসবাস করছে তার যে চলাফেরা সেটা অনেকটা মুনাফিকের মতন, গুপ্তচরের মতন।
আপনার এলাকার একটা শিশু গায়েব করে দিবে, আপনি টের পাবেন না। মানে যে এলাকায় আছে সেই এলাকাতেও সে অপরাধ করে ফেলতে পারে। তাই এটা একজন খুবই বিপজ্জনক ব্যক্তি। তাই জাস্ট যোগাযোগ রাখলেই এটা 310 ধারায় অপরাধ হবে, এবং এর শাস্তি কিন্তু অনেক, যাবজ্জীবন কারাদণ্ড, এবং এটা একমাত্র শাস্তি। মিসচিফ বা অনিষ্ট, বিনাশ, ক্ষতি সাধন একই জিনিস। এটা এমন একটা অদ্ভুত অপরাধ, যে অপরাধে কোনো রংফুল গেইন হয় না, যে অপরাধ করবে তার কোনো লাভ হয় না, জাস্ট রংফুল লস হয় ভিকটিমের। 425-এ সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং 426 আর 27-এ কি আছে, সাজা আছে। কি বলা হচ্ছে, জনসাধারণের বা কোনো বিশেষ ব্যক্তির সম্পত্তি নষ্ট বা পরিবর্তনের মাধ্যমে ক্ষতি সাধন করাকে অনিষ্ট বলে। এক্ষেত্রে অপরাধীর কোনো বাস্তবিক প্রাপ্তি নেই, এমনকি নিজের ক্ষতি করেও ভুক্তভোগীর বাস্তবিক ক্ষতি সাধন করাই মুখ্য উদ্দেশ্য। আমার ক্ষতি হোক, কিন্তু আমি ওর ক্ষতি করবই, ব্যাপারটা এরকম। অপরাধমূলক অনুপ্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস 441-এ আছে সংজ্ঞা। বলা হচ্ছে, ভীতি প্রদর্শন বা অপমান বা বিরক্তির মাধ্যমে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে অন্যের সম্পত্তিতে প্রবেশ করাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অনুপ্রবেশ বলে। কেউ যদি আরেকজনের বাড়িতে জোর করে প্রবেশ করে বিনা অনুমতিতে, তাহলে সেটা ডেফিনেটলি ট্রেসপাস হতে পারে। তো বিনা অনুমতিতে জোর করে আরেকজনের বাসায় প্রবেশ করলো, ট্রেসপাসের অপরাধ হয়ে গেল। প্রবেশ করার পর যদি চুরি করে, সেটাও আরেকটা অপরাধ। যদি খুন করে, সেটাও আরেকটা অপরাধ। খুন সহ ডাকাতি করে, সেটা আরেকটা অপরাধ। ট্রেসপাসটা এর সাথে অ্যাড হয়ে থাকবে। কিন্তু অনুমতি নিয়ে যদি প্রবেশ করে, বা দরজা খোলা ছিল, অগোচরে প্রবেশ করে গেছে, যদি অনুমতি ছাড়া প্রবেশ করে ট্রেসপাস। কিন্তু অনুমতি নিয়ে যদি আত্মীয় স্বজন প্রবেশ করলো, তার মানে বন্ধু যদি শত্রু হয়ে যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রবেশ করেছিল ঠিকভাবে, ট্রেসপাস হয়নি, কিন্তু পরে অপরাধ করেছে, এরকমও হতে পারে। গত ক্লাসে যেটা আলোচনা হলো। আর প্রথমে যেটা বলা হচ্ছে, যে ভীতি ভীতি প্রদর্শন বা অপমান বা বিরক্তির মাধ্যমে, তার মানে ম্যানার অফ অফেন্স, কিভাবে অপরাধটা করবে। প্রবেশ তো করলো, কিন্তু তার ম্যানারটা কি হবে, এবং অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করতে হবে। একজনের বাসায় জোর করে প্রবেশ করলো, কিন্তু কোনো অপরাধ করলো না, তাহলে কি মামলা করবে কেউ? মনে করেন একজনের বাড়িতে জোর করে প্রবেশ করলো, প্রবেশ করে বের হয়ে চলে আসলো, তাহলে এখানে তার উদ্দেশ্য যদি অপরাধ করার না হয়, এখানে দেখেন একটা পয়েন্ট আছে, অপরাধ করার উদ্দেশ্যে। তাহলে বাড়িতে প্রবেশ জোর করে যদি করে, অপরাধ করার যদি উদ্দেশ্য না থাকে, শুধু প্রবেশ করার জন্যই, কিন্তু তাকে কি করা যাবে না, এই ক্রিমিনাল ট্রেসপাসের অপরাধে অভিযুক্ত করা যাবে না। কিন্তু কার বাড়িতে যদি জোর করে প্রবেশ করে, বিরক্ত হয়ে নুইসেন্স হতে পারে এটা। বা এখানে আহ ওই বাসায় যদি মহিলা থাকে, তো মহিলার কে ইভটিজিং এর মামলাও দেওয়া যেতে পারে, বাসায় প্রবেশ করেছে, আরো অন্য চিন্তা করা যেতে পারে। কিন্তু জোর করে যদি প্রবেশ করে অপরাধ করার উদ্দেশ্য ছাড়া, এবং অপরাধ না করে, তাহলে ট্রেসপাস হবে না। অনধিকার গৃহে প্রবেশকে ইংরেজিতে হাউস ট্রেসপাস বলা হয়, 442-এ আছে। অনধিকার গৃহে প্রবেশ বলতে বোঝায় গৃহ, তাঁবু, জলযান, উপাসনালয় মানে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এগুলো, বা গুদাম ইত্যাদিতে অপরাধ করার উদ্দেশ্যে মালিকের বিনা অনুমতিতে প্রবেশ করলেই সেটা হাউস ট্রেসপাস হবে। আর এর আগে যে ট্রেসপাস, এটা কিন্তু হাউস ট্রেসপাস না, সেটা হাউসের বাইরে, হয়তো বা কারো জমিতে, খোলা জায়গায়, কোনো ক্ষেতে প্রবেশ করা, পুকুরে প্রবেশ করা, এরকম। সংগোপনে বা গোপনে অনধিকার গৃহে প্রবেশ, একটা লার্কিং হাউস ট্রেসপাস বলা হয়, 443-এ আছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, এগুলো থেকে, তাই এগুলো অনেকগুলোই রেখেছি। সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ বলতে বোঝায় গোপনে গোপনে সময় ও পরিস্থিতি সাপেক্ষে গৃহ, তাঁবু, জলযান, উপাসনালয় বা গুদাম ইত্যাদিতে অপরাধ করার উদ্দেশ্যে মালিকের বিনা অনুমতিতে প্রবেশ। এখানে গোপনে বলতে সময় ও পরিস্থিতি সাপেক্ষে। এখন আপনি একটা মসজিদে দিনের বেলা প্রবেশ করছেন, মসজিদের দিনের বেলা যদি প্রবেশ করা হয়, সেখানে আরো লোকজন আছে, তো সেটা গোপনে প্রবেশ বলা হবে না।
কারণ ভিতরে লোকজন আছে, আমি নামাজ পড়তে প্রবেশ করছি, যদিও নামাজের ওয়াক্ত না, কাজা নামাজ আছে না, জামাত হয়ে গেছে, আধা ঘন্টা পরে প্রবেশ করে মসজিদে মানুষ নামাজ পড়ে। তো এটা করলে সেটা যদিও ভিতরে লোক থাকুক আর না থাকুক, সেটা গোপনে প্রবেশ বোঝাবে, কিন্তু অপরাধ করার তো উদ্দেশ্য নাই। আর যদি অপরাধ করার উদ্দেশ্য বা ইন্টেনশন না থাকে, তাহলে তো লার্কিং হাউস ট্রেসপাস হবে না, মসজিদে প্রবেশ করছে। কিন্তু যদি রাত্রে প্রবেশ করে, রাত 3টার সময় প্রবেশ করছে একজন, এবং ওই সময় মসজিদে কেউ নাই, বা সেটা সবে কদরেরও রাতও না, বা সবে বরাতের রাত না, মানে বিশেষ রাত না, কিছু বিশেষ রাতে আবার সারা রাত মসজিদে মানুষ ইবাদত করে, তো তাহলে তার উদ্দেশ্য কি, হয়তো বা মসজিদের কোনো প্রপার্টি চুরি করবে। অনেক সময় মসজিদের ভেতরের স্পিকার, তারপরে মসজিদের মাইক্রোফোন, তারপরে যে মেশিন বা আহ, ওই যে সাউন্ড সিস্টেম থাকে সেগুলোর কোনো কিছু, বা বই চুরি করতে পারে, আরো প্রপার্টি থাকতে পারে ভিতরে, সেগুলো চুরি করতে পারে, ফ্যান চুরি করতে পারে, এসি থাকলে এসি খুলে নিয়ে চলে যেতে পারে। তো এটা সময় ও পরিস্থিতি সাপেক্ষে, সেই সময় এবং পরিস্থিতি বলে দিবে যে ভিতরে লোকজন আছে কিনা, বা সময় কত, তাহলে বোঝা যাবে তার উদ্দেশ্য কি। তাই এই কারণে ব্র্যাকেটে এই শব্দটা আমি লিখে দিয়েছি, তাহলে আপনারা কনফিউজড হবেন। অপথে গৃহপ্রবেশ বলতে হাউস ব্রেকিং, অপথে, যে পথে যাওয়া যায় না ওই পথ দিয়ে প্রবেশ করছে, তার মানে হয়তো বা ভেঙেছে, ভাঙ্গুক আর না ভাঙ্গুক এটাকে হাউস ব্রেকিংই বলা হবে। 445-এ আছে, এটাকে দিনের বেলায় শীত কেটে বা দরজা জানালা ভেঙে গৃহে প্রবেশকে বলায়। কেন দিনের বেলা? কারণ 446-এ রাতের বেলাও আছে, তাই একই জিনিস। এটা 6 উপায়ে, এটা এমসিকিউ প্রশ্ন এসেছিল 23 সালে। কি কি 6টি উপায়? সহায়তাকারী বা নিজ তৈরিকৃত পথে গৃহে প্রবেশ, একজন শীত কেটে দিল আরেকজন প্রবেশ করলো, বা নিজে শীত কাটলো নিজেই প্রবেশ করলো। মই দিয়ে সীমানা প্রাচীর টপকিয়ে গৃহে প্রবেশ, মালিকের অনুমোদনহীন পথে গৃহে প্রবেশ, একটা জানালা ছিল, সে জানালার গ্রিল কেটে প্রবেশ করলো, সেটা দিয়ে তো প্রবেশ করতে বলেনি। আবার ছাদ আছে, ছাদের পাশে একটা তাল গাছ আছে, তাল গাছ দিয়ে উঠে ছাদে উঠেছে, ছাদ দিয়ে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমেছে, এই পথ দিয়ে তো মালিক কাউকে অনুমতি দেয় না বাসায় প্রবেশের। তাই তালা খুলে গৃহে প্রবেশ, তালা লাগিয়ে বাইরে সবাই বেড়াতে গেছে, তালা ভেঙে ভিতর প্রবেশ করলো, এটাও হাউস ব্রেকিং হবে। যদিও শুধু তালা ভাঙলো, হাউস ভাঙলো না, তারপরেও নাম হচ্ছে হাউস ব্রেকিং। অপরাধমূলক বল প্রয়োগের আক্রমণ বা ভয় দেখে গৃহে প্রবেশ, এখানে বাড়ির মালিক আছে, ভয় ভয় দেখাচ্ছে যে আমাকে ঢুকতে দেন। বন্ধকিত পথ উন্মুক্ত করে গৃহে প্রবেশ, একটা দরজা ছিল, সেই দরজা লাগানো আছে, সেই দরজাটা খুলে, বা পার্মানেন্টলি হোক বা টেম্পোরারি হোক, লাগানো আছে, সেই পথটা উন্মুক্ত করে খুলে প্রবেশ করা, এগুলো হচ্ছে হাউস ব্রেকিং এর 6টি পথ। ফরজারি বা জালিয়াতি 443-63 আছে। 463 ধারায় বলছে যে জনগণ বা কোনো ব্যক্তির অনিষ্ট সাধন, এখানেও অনিষ্ট বা ক্ষতি বা প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়নকে জালিয়াতি বলা হয়। তাহলে এখানে মিথ্যা দলিল প্রণয়ন মানে ডকুমেন্ট থাকবে। আমি এর আগে বলেছিলাম যে প্রতারণা শিক্ষিত অশিক্ষিত উভয় ব্যক্তি করতে পারে, কিন্তু জালিয়াতি করতে হলে শিক্ষিত ব্যক্তি লাগবে বা শিক্ষিত ব্যক্তির সহায়তা লাগবে, কারণ এখানে ডকুমেন্টেশন বা দলিল পত্র থাকবে, যেখানে জালিয়াতি হতে পারে। কোনো ব্যক্তির নিজ নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হবে, স্বাক্ষর করতে কাগজ লাগবে বা কোনো দলিল লাগবে, কোনো কিছুতে তো স্বাক্ষর করবে, তাহলে অবশ্যই এটা শিক্ষিত ব্যক্তির কাজ। কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছিল মর্মে পূর্ববর্তী অর্থাৎ ব্যাকডেটে তারিখ দিয়ে দলিল প্রস্তুত করানো জালিয়াতি হবে। অনেকেই ব্যাকডেটে দলিল খুঁজতে আসে বা স্ট্যাম্প খুঁজতে আসে, 2 মাস আগের স্ট্যাম্প খুঁজবে, ওই 2 মাস আগে এত টাকা নিয়েছিল বলে একটা মিথ্যা দলিল তৈরি করবে, করে মামলা করবে, এরকম খুঁজতে আসে অনেকেই। তো এটাও জালিয়াতির একটা অংশ। এবার মিথ্যা দলিল প্রস্তুতকরণ, মেকিং এ ফলস ডকুমেন্ট, এটাও জালিয়াতিরই অংশ একটা। 463-তে আছে জালিয়াতি, আর 464 তারপরে আছে হচ্ছে মিথ্যা দলিল প্রস্তুতকরণ, ফেব্রিকেটিং বা মেকিং ফলস ডকুমেন্ট। এখানে বলা হচ্ছে মূলত 3টি উপায়ে মিথ্যা দলিল প্রস্তুত করা যায়। কি কি 3টি উপায়? এখানেও 3টা উপাদান চলে আসছে। উপায়: প্রতারণামূলক ভাবে আংশিক প্রস্তুত বা স্বাক্ষর বা সিলমোহর বা সম্পাদন করে কোনো দলিল প্রস্তুত, বা উক্ত উদ্দেশ্যে কোনো চিহ্ন স্থাপন, চিহ্ন বলতে কোনো সিল দেওয়া হলো, সিলমোহর দেওয়া হলো, এরকম। দ্বিতীয়ত, প্রতারণামূলক ভাবে কোনো দলিলের কোনো অত্যাবশ্যকীয় অংশ কেটে পরিবর্তন করা, যেটাকে টেম্পারিং বলি, ঘষে
কেটে পরিবর্তন করা, এই ধরনের একটা মামলা আমার কাছে আছে। আমি এখনো, সেটা চলছে, চার্জ গঠন হয়েছে, আগামী ধার্য তারিখে সাক্ষ্য হবে। আমি বাদী পক্ষে আছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অধিকাংশ মামলায়, আমার 90% মামলা আমি বাদী পক্ষে আছি। এটা ভালো যে আমি ভিকটিমের পক্ষে কাজ করছি। আর যারা আসামি তার পক্ষে মামলা কম আসছে, যদিও আসামি পক্ষে মামলা পরিচালনা করলে ইনকাম বেশি, জামিন করানো সহ আরো অনেক ইনকাম থাকে, কিন্তু বাদী পক্ষে ফাইলিং এর সময় একটা যে ফি সেটাই দিতে চায় না, আবার হাজিরাতেও ঠিকভাবে ফি দিতে চায় না। কিন্তু ড্রাফটিং করলে অনেক কিছু শেখা যায়, মামলা তৈরি করার নলেজটা বাড়ে। প্রতারণামূলকভাবে কোনো উন্মাদ নেশাগ্রস্ত ব্যক্তির নিকট হতে স্বাক্ষর বা সিলমোহর গ্রহণের মাধ্যমে দলিল প্রস্তুতকরণ, এই তিনটা উপায়ে কোনো ব্যক্তির নিজ নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছিল মর্মে পূর্ববর্তী তারিখ দিয়ে দলিল প্রস্তুত করানো জালিয়াতি হবে। একজন ব্যক্তি মারা গেছে 2020 সালে, আমি একটা দলিল তৈরি করলাম 2018 সালের, মানে মৃত্যুর আগের, এবং দেখালাম তিনি, এবং সেটা একটা উইলে পরিণত করলাম, বা সেটা একটা হেবা বা সেটা একটা বিক্রয় দলিল তৈরি করলাম, তো তিনি বেঁচে থাকতে সেটা আমাকে দিয়ে গেছেন, সেটাও জালিয়াতি, বোঝাই তো যাচ্ছে। জাল দলিল বা ফরজ ডকুমেন্ট কি 470-এ আছে। জাল দলিল বলতে বলতে বানানটা ঠিক করে নেন, সমগ্র বা আংশিকভাবে জালকৃত কোনো মিথ্যা দলিলকে বোঝাবে। তাহলে জাল দলিল বলতে পুরোটাই জাল হতে হবে তা নয়, আংশিক জাল হলেও চলবে। মানহানি বা ডিফামেশন আছে 499 ধারায়। কি বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে কিংবা নষ্ট হবে মর্মে অবগত হয়ে কথিত বা পাঠের জন্য লিখিত, কথিত বলতে মানে স্পিকিং ভয়েসের মাধ্যমে, পাঠের জন্য লিখিত মানে এখানে লিখিত রিটেন ফরম্যাটে চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে কোনো কার্য করে, তবে তা মানহানি বলে গণ্য হবে। মৃত ব্যক্তির পরিবার বা আত্মস্বজনের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দা করানো কিন্তু মানহানি শামিল বা গণ্য। কোম্পানি, সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশ সম্বন্ধে নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। বিদ্রুপমূলক প্রকাশিত নিন্দা মানহানি বলে গণ্য হবে। কিন্তু যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক বা বুদ্ধিভিত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধি নষ্ট করে, তবে তা মানহানি বলে গণ্য হবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করলে গা হবে, যদি মানে কোইনসিডেন্টালি হয়ে যায়, মিস্টেক, সরল বিশ্বাসে কাজ করার পরেও, তাহলে সেটা মানহানি হবে না। তো এই নিচের যে অংশটুকু দিয়েছি, এটা মানহানির যে 10টা ব্যতিক্রম, 10টা ব্যাখ্যা আছে, মেবি ব্যতিক্রম আছে, ব্যাখ্যা এবং ব্যতিক্রম আছে 10টা, এই 10টা ব্যতিক্রমকে সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরেছি আমি। যেহেতু এটা টিকা, তাই বড় করে তো দেওয়ার দরকার নেই, তবে বর্ণনামূলক প্রশ্ন আসলে 10টা আপনাকে ব্যতিক্রমে বিস্তারিত লিখতে হবে। অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, এটা মনে হয় শেষ। হ্যাঁ, 503-এ আছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 503-এ কি বলা হচ্ছে, কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য করা হতে বিরত রাখার অভিপ্রায়, এটা করতে হবে না হলে এটা করা যাবে না, এরকম কোনো ব্যক্তির কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা হুমকি প্রদান করে। তাহলে এখানে ভীতি প্রদর্শন করলে ভিকটিম অবশ্যই কি হবে, ভয় পাবে বা আতঙ্কিত হবে। মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তাও কিন্তু এ ধারা মতে ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। স্টিফেন কভেই, এনার একটা বক্তব্য এখানে দিয়েছি, আই এম নট এ প্রোডাক্ট অফ মাই সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ আমি পরিস্থিতির কোনো সৃষ্টি নই। আই এম এ প্রোডাক্ট অফ মাই ডিসিশনস, মানে আপনার পেশা আপনি কোনটা নিবেন এটা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে নয়, বরং আপনার ডিসিশন আপনি নিয়েছেন বলে আপনি অ্যাডভোকেট হবেন। মানে যার নাই কোনো গতি সে করে ওকালতি, এটা যেন আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়। পরিস্থিতি আপনাকে পেশা চয়েসে বাধ্য করেছে, তাই আপনি এই পেশায় আসছেন, এটা না হয়ে আপনি নিজে ডিসিশন নিয়েছেন,
আপনার ডিসিশনের কারণে আপনি অ্যাডভোকেট হয়েছেন, এটা হলে আপনার এটা প্যাশন হবে।